বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই অক্টোবর 2025। আমাদের বিজিএস ব্যাচের চুক্তি আইনের চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব প্রায় চুক্তি বা কোয়াসি কন্ট্রাক্ট। এটা আলোচনা করছে, দেখেন, চুক্তি আইনের 68 থেকে 72 ধারা পর্যন্ত প্রায় চুক্তিগত বাধ্যবাধকতা সম্পর্কে আলোচনা করেছে। তো প্রায় চুক্তি আসলে কি? কোনো প্রকার চুক্তিগত শর্ত ভঙ্গ না করার পরেও কতিপয় ক্ষেত্রে কোনো আইনগত বাধ্যবাধকতা পালন করা কোনো ব্যক্তির জন্য প্রয়োজনীয় হতে পারে। পারে। এই ধরনের বাধ্যবাধকতাকে প্রায় চুক্তিগত বাধ্যবাধকতা বলা হয়, কারণ এমন ধরনের বাধ্যবাধকতা কোনো প্রকৃত চুক্তি ভঙ্গ হতে সৃষ্টি হয় না। কোনো প্রকার সম্মতির অনুপস্থিতির পরেও যে সকল প্রেক্ষাপটে আইন চুক্তির অস্তিত্ব অনুমান করে নেয়, সেই সকল চুক্তি প্রায় চুক্তি বা উপচুক্তি বা কোয়াসি কন্ট্রাক্ট নামে হুম, পরিচিত। সহজভাবে বললে যে এগুলো আসলে একটা চুক্তির যে আহ বৈশিষ্ট্য থাকা দরকার, জি। হুবহু সেই ধরনের বৈশিষ্ট্য নেই, বাট কিছুটা আছে। এই কারণে এটাকে বলে কোয়াসি কন্ট্রাক্ট। তো আধা বিচার, যেরকম কোয়াসি জুডিশিয়াল মানে আধা বিচারিক কার্যক্রম। জি। তো কোয়াসি কন্ট্রাক্ট মানে হলো আপনার আধা চুক্তি বা উপচুক্তি জায়গা বলছে। তো এখানে জীবন ধারণের প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ, এটা যদি দেখি চুক্তি আইনের 68 ধারা অনুসারে, যদি কোনো ব্যক্তি চুক্তি করতে অক্ষম এমন কোনো ব্যক্তিকে বা এমন মানে চুক্তি করতে অক্ষম এমন কোনো ব্যক্তিকে, বা আন্ডারলাইন করবেন, আইনানুগ ভাবে যাকে তিনি পোষণ করতে বাধ্য, এমন ব্যক্তির জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে থাকে তার জীবনমান অনুসারে, তবে সে উক্ত অক্ষম ব্যক্তির সম্পত্তি হতে তার পাওনা আদায় করতে পারে। তবে উক্ত অক্ষম ব্যক্তিকে ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে না। তো এখানে বেশ কতগুলা তাৎপর্যপূর্ণ কথা আছে। সেটা হলো যে আপনি একজন নাবালককে সাহায্য করছেন। নাবালক তো নর্মালি চুক্তি করতে পারে না। এখন নাবালককে সাহায্য করছেন, তার জীবন ধারণের জন্য টাকা পয়সা তারে দিচ্ছেন। বা একজন উন্মাদ ব্যক্তিকে আপনি সহায়তা করছেন, পরবর্তীতে তার যে সয় সম্পত্তি আছে, তার সেই সয় সম্পত্তি থেকে আপনি পাওনাটা আদায় করতে পারেন, তবে তারে আপনি পার্সোনালি বাধ্য করতে পারবেন না। পারবেন না। তো প্রযোজ্যতা যদি দেখি, 68 ধারার প্রযোজ্যতা যদি দেখেন, চুক্তি করতে অক্ষম ব্যক্তি যেমন নাবালক অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। এমন কেউ যাকে পোষণ করতে বাধ্য, যেমন স্বামী এবং স্ত্রী, বা আদালত যাকে পোষণ দিতে নির্দেশ দিয়েছে তার ক্ষেত্রে প্রযোজ্য। মানে নাবালক হইতে পারে এমন কেউ, স্বামী এবং স্ত্রী বা আদালত যাকে পোষণ নীতি নির্দেশ দিয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জেনে রাখা ভালো, এটা যদি একটু দেখি, 68 ধারা অনুসারে শুধুমাত্র চুক্তি করতে অক্ষম ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি যাকে পোষণ করতে বাধ্য তার সম্পত্তি দায়ী হবে, কিন্তু তারা ব্যক্তিগতভাবে দায়ী হবে না। তাহলে কোয়াসি কন্ট্রাক্টের ক্ষেত্রে তারা ব্যক্তিগতভাবে দায়ী হয় না। নাবালক মুসলিম মেয়ের বিবাহ সম্পাদনের জন্য ব্যয়, নাবালক বোনের বিবাহের ব্যয়, বোন দেখছেন, জি। নাবালকের বাড়ি নির্মাণের জন্য গ্রহণকৃত ঋণ, বা যে ক্ষেত্রে নাবালকের জন্য প্রয়োজনীয় সামগ্রী অভিভাবক ধার করে, উক্ত ক্ষেত্রে নাবালকের সম্পত্তি দায়ী হবে, যদিও নাবালক ব্যক্তিগতভাবে দায়ী হবে না। না, এবং প্রয়োজনীয় ব্যয় নাবালকের সম্পত্তি হতে আদায়যোগ্য হবে। তাহলে আমরা এখানে একটা নাম মামলায় চলে আসি, দেখেন, মোহরি বিবি বনাম ধর্মদাস। মোহরি বিবি বনাম ধর্মদাস, এই মামলাটা আমরা এর আগেও প্রিন্সিপাল অফ এস্টোপেলের ওই জায়গায় পড়ছি। জি। তারপরে পড়ছি যে নাবালক চুক্তি নাটক। করতে পারে না, ওই জায়গায় পড়ছি। জি। আবার আজকে পড়বো, দেখেন, মোহরি বিবি বনাম ধর্মদাস মামলা। মোহরি বিবি মোহরি বিবি বনাম ধর্মদাস মামলার সিদ্ধান্ত অনুসারে এটা প্রতিষ্ঠিত আইন যে নাবালকের সাথে সম্পাদিত কোনো চুক্তি শুরুতেই বাতিল বা ভয়েড আপ ইনিশিও, জিনিস। কিন্তু 68 ধারায় এই নিয়মের একটি ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে। 68 ধারা অনুসারে চুক্তি করতে অক্ষম ব্যক্তিকে বা এমন কেউ যাকে পোষণ করতে বাধ্য, তাকে তার জীবনমান অনুসারে প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হলে সে উক্ত অক্ষম ব্যক্তির সম্পত্তি হতে তার পাওনা আদায় করতে পারে, তবে উক্ত অক্ষম ব্যক্তিকে ব্যক্তিগতভাবে দায়ী করতে পারবে না। তো আমরা উদাহরণে চলে আসি, দেখেন, উদাহরণ যে খ নামক এক উন্মাদকে তার জীবন ধারণের মান অনুযায়ী ক প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে। খ রে দিছে ক, যে তুমি আগে বাঁচো। রানু মন্ডল রে দিচ্ছে, দেখেন, রানু মন্ডল রে চিনেন, জি। ফেমাস হয়েছিল যে। জি। তো যদিও উনি উন্মাদ না, দেখা গেলো যে একটু এই টাইপের। আসলে দেখেন, তাহলে প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে ক্ষয়ের সম্পত্তি হতে ক পরিশোধিত হবার অধিকারী। তাহলে রানু মণ্ডল যখন পাগল ছিল তখন তারে খাওয়াইছে পড়াইছে, পরবর্তীতে ওই রানু মণ্ডলের যদি কোনো সয় সম্পত্তি থেকে থাকে সেখান থেকে আবার সে এটা মানে পাওয়ার অধিকারী। পাওয়ার অধিকারী হবে। তারপরে পরের উদাহরণটা যদি দেখেন, খ নামক এক উন্মাদের স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে তাদের জীবন ধারণের মান অনুযায়ী
ক প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে, তাহলে ক্ষয়ের সম্পত্তি হতে ক পরিশোধিত হওয়ার অধিকারী, একই ধরনের। ঠিক আছে, তো এখন এই টাকাটা আমরা কি এমনি আদায় করব? মানে এই যে যে সে তো সহায়তা করছে, তার সাথে তো কোনো চুক্তি হয় নাই, না। এই টাকাটা হচ্ছে আপনার পরিশোধিত বা প্রদত্ত অর্থ আদায়ের মামলা করতে হবে। অর্থ পরিশোধিত বা প্রদত্ত অর্থ আদায় করার জন্য চুক্তি আইনের 69 এবং 72 ধারায় উল্লেখিত শর্ত অনুসারে মোকদ্দমা দায়ের করা যেতে পারে। অন্যভাবে বলা যায়, অন্যের পক্ষ হয়ে বকেয়া ঋণ পরিশোধ করলে যার জন্য উক্ত ঋণ পরিশোধ করা হয়েছে তার নিকট হতে উক্ত পরিশোধিত ঋণের অর্থ আদায় করার জন্য পরিশোধকারী 69 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে অর্থ আদায়ের মামলা করবে কত ধারায়? 69। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন অন্যদিকে, যে ব্যক্তিকে ভুলবশত কিংবা জবরদস্তিমূলক ভাবে অর্থ বা বস্তু প্রদান করা হয়েছে, ভুলবশত বা জোর করে দিয়েছেন, তার নিকট হতে পরিশোধিত অর্থ বা প্রদত্ত বস্তু আদায় করার জন্য প্রদানকারী ব্যক্তি 72 ধারার অধীন মোকদ্দমা দায়ের করতে পারে। সো আমরা 69 ধারা অর্থ আদায়ের মামলাই করছে। দেখেন চুক্তি আইনের 69 ধারা অনুসারে কোনো ব্যক্তি আইনত যে ঋণ পরিশোধ করতে বাধ্য, সেরূপ ঋণ পরিশোধ সম্পর্কে স্বার্থ জড়িত আছে এরূপ কোনো ব্যক্তি পরিশোধ করলে তিনি উক্ত ঋণের অর্থ প্রথমোক্ত ব্যক্তির নিকট হতে ফেরত পাওয়ার অধিকারী হবে। যেমন দেখেন, বাদী কতিপয় কারখানা ক্রয় করার জন্য চুক্তি করেছিল, কারখানা কিনবে সে, এবং উক্ত কারখানা সমূহ অন্যত্র বিক্রয় হতে রক্ষা করার জন্য বাদী বকেয়া পৌর কর পরিশোধ করেছিল। বুঝেন নাই বোধহয়, মানে বাদী কিছু কারখানা ক্রয় করবে, এখন ওই কারখানা যাতে আবার অন্য জায়গা বিক্রি না করে, এই জন্য ওই কারখানার যে পৌর কর ছিল মানে আগে ভাগে পরিশোধ করে দিচ্ছে, যে পৌর কর আমি পরিশোধ করে দিলাম যাতে আমার কাছে এই সম্পত্তিটা বিক্রি করো। উক্ত বকেয়া উক্ত পরিশোধিত বকেয়া পৌর কর বাদী কারখানার মালিকের নিকট হতে 69 ধারা অনুসারে আদায় করতে অধিকারী। কারণ ওই যে পৌর কর তো আর তার ক্রয় বিক্রয়ের অংশ না, কারখানার মালিকের নিকট হতে উক্ত পরিশোধিত বকেয়া কর আদায় করতে বাদীর আবেদন প্রিভি কাউন্সিল মঞ্জুর করেছিল। তো আমরা এখানে একটা উদাহরণ যদি দেখি, যে 1 নম্বর উদাহরণটা, এ নামক জমিদার হতে ইজারা সূত্রে বাংলাদেশে জমি রাখে, তাহলে এখানে জমিদারের নাম হচ্ছে এ, আর ইজারা সূত্রে বাংলাদেশে জমি রাখে কে? বি। ইজারা নিছে, জমিদার থেকে ইজারা নিছে। এ কর্তৃক সরকারকে পরিশোধযোগ্য রাজস্ব বকেয়া থাকায় উক্ত জমি বিক্রয় করার জন্য সরকার বিজ্ঞপ্তি প্রদান করে। এখন জমিদার তো এ, সে জমিদার হয়ে সরকারের রাজস্ব ঠিকঠাক মতো দেয় নাই, তখন সরকার আবার এটা বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তি প্রদান করছে, যেহেতু জমিদার টাকা পয়সা ঠিকঠাক মতো দেয় নাই। আইন অনুসারে এমন বিক্রয়ের ফলাফল হলো বি এর ইজারা বাতিল হবে, এবং আইন অনুসারে যদি এমন বিক্রয় করে তাহলে বি এর ইজারা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, কারণ তাহলে তো আর জমিদারের সম্পত্তিই থাকে না, তাহলে ইজারা কেমনে নিবে? সরকার কর্তৃক উক্ত জমি বিক্রয় প্রতিরোধ করতে এবং বি তার ইজারা বাতিল প্রতিরোধ করতে এর নিকট প্রাপ্য বকেয়া রাজস্ব বি সরকারকে পরিশোধ করে। বলছে যে সরকারের যে যে রাজস্ব আছে জমিদারের কাছে বকেয়া, সেটা ওই ইজারা যা নিছে বি সরকারে দিয়ে দিছে, যে আপনার পক্ষে আমি দিয়ে দিলাম। তাহলে বি যে অর্থ পরিশোধ করলো, উক্ত অর্থ পরিশোধ করতে এ বাধ্য থাকবে। জমিদার ওই ইজারা গ্রহীতারে এই টাকাটা দিতে বাধ্য থাকবে, এই হলো কথা। তো এই ক্ষেত্রে তো 69 ধারায় মামলা করতে হবে। হ্যাঁ, উদাহরণ এখানে আরেকটা দেখেন, ক ও খ, এই উদাহরণটা দেখি। দেখেন, ক ও খ যৌথভাবে গ এর কাছে 100 টাকার দেনা। এ জায়গায় ক ও খ কাছে 100 টাকা পাবে কে? গ। ক। ক একাকী গ কে উক্ত টাকা প্রদান করে এবং খ সেটা না জেনে পুনরায় গ কে 100 টাকা প্রদান করে, মানে ক আগে 100 দিছে, আবার খ জানে না সেও 100 দিছে দিছে, মানে তাহলে 200। পাই তো 100 কিন্তু নিচে কত? 200। 200। যেহেতু খ ভুলবশত গ কে পুনরায় 100 টাকা প্রদান করেছে, সেহেতু উক্ত টাকা গ খ কে পরিশোধ করতে বাধ্য। তো এইগুলাই মোটামুটি। আর এটা দেখেন যে স্বপারিশ্রমিক কার্যের সুবিধা স্বপারিশ্রমিক কার্যের সুবিধা ভোগকারী ব্যক্তির বাধ্যবাধকতা, ধারা 70। চুক্তি আইনের 70 ধারায় স্বপারিশ্রমিক কার্যের সুবিধা ভোগকারী ব্যক্তির বাধ্যবাধকতা, অব্লিগেশন অফ পার্সন এনজয়িং বেনিফিট অফ নন গ্রাচুইটাস অ্যাক্ট। তো শর্ত সমূহ যদি দেখেন,
আহ যেখানে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির জন্য আইনানুগভাবে কিছু করে বা তাকে কিছু অর্পণ করে এমন কার্য করেছে বা পণ্য অর্পণ করেছে বিনা পারিশ্রমিক বা উপকারী অভিপ্রায় ব্যতীত, তথা কার্যটি পারিশ্রমিক প্রাপ্তির অভিপ্রায় করা হয়েছে, যে ব্যক্তিকে এমন পণ্য অর্পণ করা হয়েছে সে উক্ত কার্যের সুবিধা গ্রহণ করেছে। আসলে আইনের ভাষাগুলো ব্যাখ্যা না দিলে ভালোভাবে বোঝা যায় না। উদাহরণ পড়ি তাহলে বুঝবেন। করিম একজন ব্যবসায়ী, সে ভুলক্রমে খবিরের দোকানে কিছু দ্রব্য রেখে যায়, খবির তা ব্যবহার করে। মানে সে তো ভুলক্রমে ওর দোকানে রেখে গেছে আর সে আবার এটা ব্যবহার করছে। কবির উক্ত দ্রব্যের মূল্য করিমকে প্রদান করতে বাধ্য থাকবে। এই ক্ষেত্রে করিম পণ্যের মূল্য ফেরত পাওয়ার অধিকারী, কারণ করিম কার্যটি বা পণ্যটি বিনামূল্যে বা উপকারার্থে হকে প্রদান করেনি। বিনামূল্যে দিছে না, না, ভুল এটা করে তো সে রেখে গেছে। ভুলক্রমে রেখে গেছে, ভুলক্রমে রেখে গেছে, আপনি খেয়ে ফেলছেন। অনেক সময় এরকম হয় যে একজনের ফ্রিজে আর একজন মাংস রেখে গেছে, তারপরে সে খেয়ে ফেলছে। তো এক্ষেত্রে ওই মাংস কিনে দিতে কিন্তু বাধ্য। বাদ দাও। ঠিক আছে, কারণ তারে তো ওই ওই মাংস তো খাইতে তাই নাই? দেয় নাই। আচ্ছা। বলতে ঘরে ঘরে বেরিয়ে গেছে, আগে এরকম বেশি হতো না। হ্যাঁ, হ্যাঁ হতো, আগে হতো বা এখনো। এখন তো সবার মোটামুটি ফ্রিজ আছে। দেখেন, আমরা চলে আসি কোয়ান্টাম মেরুইট। এটা গুরুত্বপূর্ণ, এটা এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কোয়ান্টাম মেরুইট অর্থ হলো যে পরিমাণ পাওয়ার যোগ্য কার্য বা কার্যানুপাতিক মূল্যায়ন। মানে আমি যে পরিমাণ পাওয়ার যোগ্য এর বেশি আমি পাবো না। চুক্তিভঙ্গের প্রতিকার হিসেবে কর্ম অনুযায়ী পারিশ্রমিক অর্থ হলো যে পরিমাণ কার্য সম্পাদিত হয়েছে সেই অনুপাতে মূল্য প্রদান। উদাহরণ পড়লে ভালো বুঝবেন। একজন ঠিকাদারকে চুক্তিতে উল্লেখিত কার্গোর থেকে অধিক সংখ্যক কার্গো জাহাজে উত্তোলন করতে হবে। মানে চুক্তিতে আছে সে কার্গো উত্তোলন করবে 100টা, কিন্তু এ জায়গায় তার কার্গো উত্তোলন করতে করা লাগতেছে 120টা। জি। বাট চুক্তিতে ছিল কয়টা? 100টা। 100টা। এবং উক্ত কার্য করতে ঠিকাদারের অতিরিক্ত ব্যয় হয়। ঠিকাদার অতিরিক্ত ব্যয় পাওয়ার অধিকারী। সে যতটুকু অতিরিক্ত ব্যয় হলো এটা কার্য অনুপাতিক মূল্যদান বা সেই পরিমাণ পাওয়ার সে যোগ্য। বুঝতে পারছেন? তাহলে কোয়ান্টাম মেরিট অর্থ হলো যে পরিমাণ পাওয়ার যোগ্য বা কার্যানুপাতিক মূল্যদান। আপনার একটা কাজ করতে বলছে, এখন আপনি তো ওইটা করছেন, ওটার সাথে সাথে আর একটু বেশি করে ফেলছেন এবং বেশি করাটা জরুরি ছিল। তাহলে যতটুকু বেশি করছেন ওইটার মূল্য আমি আপনাকে দিতে বাধ্য থাকবো। কন্ট্যাক্ট করছি যতটুকু, কিন্তু কাজের সময় বেশি লেগে গেছে, বেশি এরও করা লাগছে, জি। বেশিটুকুরও মূল্য দিতে হবে। মূল্য দিতে হবে, জি। মাল আবিষ্কারের দায়িত্ব। মাল টাল তো সব মরে গেছে। আবুল মাল আবুল মুহিত বললো দেখ। মাল আবিষ্কারের দায়িত্ব, অব্লিগেশন অফ এ ফাইন্ডার অফ গুডস, ধারা 71। 71 ধারা অনুসারে যে ব্যক্তি অন্য ব্যক্তির মালামাল পান এবং তার নিজের তত্ত্বাবধানে আনে, সে ব্যক্তি একজন জিম্মাদারের ন্যায় এই দায়িত্বের শর্তাধীন। অর্থাৎ পণ্য খুঁজে পেয়েছে এমন ব্যক্তি উক্ত মালের জিম্মাদারের দায়িত্ব পালন করবে। আপনি একজনের একটা পণ্য খুঁজে পাইছেন, জি। তাহলে এখন আপনি ওই পণ্যের জিম্মাদার হয়ে গেছেন, আপনি জিম্মাদারের দায়িত্ব পালন করবেন। সামনে আমরা জিম্মা চুক্তিও করবানি। দেখেন তাহলে আমার এখানে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোয়াসি কন্ট্রাক্ট আছে 68 ধারায়, হুম। কোয়ান্টাম মেরুইট, এটা একটু মনে রাখতে হবে। তো আমরা সেলফ প্র্যাকটিসে পড়ি যে চুক্তি আইনের নিম্নলিখিত কোন ধারাগুলিতে উপযুক্তি বা কোয়াসি কন্ট্রাক্ট সম্পর্কে আলোচনা করছে? 68 থেকে 72। 68 থেকে 72। 2 নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ। কোন প্রকার সম্মতির অনুপস্থিতির পরেও যে সকল প্রেক্ষাপটে আইন চুক্তির অস্তিত্ব অনুমান করে সেই সকল চুক্তি ড্যাশ নামে পরিচিত? কোয়াসি কন্ট্যাক্ট বড় কিছু। উপযুক্তি বা কোয়াসি কন্ট্রাক্ট নামে পরিচিত। পরিচিত। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, যে নাবালককে প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা কি চুক্তি? এই ধরনের প্রশ্ন আসতে পারে যে নাবালককে প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা কোয়াসি কোয়াসি কন্ট্রাক্ট। কন্ট্যাক্ট। তারপরে 6 নাম্বার গুরুত্বপূর্ণ। 7 নাম্বার গুরুত্বপূর্ণ, চুক্তি আইনের 68 ধারা প্রযোজ্য হবে চুক্তি করতে অক্ষম ব্যক্তির ক্ষেত্রে এমন কেউ যাকে সহায়তা করতে আইনত বাদ দাও। বাধ্য। 10 নাম্বার গুরুত্বপূর্ণ। 10 নাম্বার, যে খ এর সম্পত্তি ক আগুন থেকে হতে রক্ষা করে। এক্ষেত্রে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? ক্ষয়ের সম্পত্তি রক্ষা করছে কে? ক। ক। ক ক্ষয়ের নিকট হতে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী যদি সে পারিশ্রমিক পাওয়ার অভিপ্রায় করে। মানে ওই যে আগুন থেকে রক্ষা করছে, জি। যদি এরকম করে যে সে পারিশ্রমিক পাওয়ার অভিপ্রায় করছে তাইলে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। আর যদি সে বলে যে না, তোমার এমনি নায়ক সে, যে না আমি কোনো টাকা পয়সা নেই না, পারলে আমার চাকরি দেন, বাংলা সিনেমায় চলে যাই, তাহলে সেটা আবার অন্যরকম কথা।
আর কি, ওইটা বাদ দিয়ে দিল। 13 নম্বরটা দেখেন, হারিয়ে পাওয়া পণ্য খুঁজে পেয়েছে এমন ব্যক্তি চুক্তি আইন অনুসারে একজন কি জিম্মাদার বা জিম্মাদার। বেইলি বলে গণ্য হবে। জিম্মাদার মানে আমি আমার একটা পণ্য শাকিলের কাছে রাখতে দিছি যে আমি কিছুদিন পরে শাকিলের কাছ থেকে নিব, তো এই জায়গায় আমি হলাম জিম্মাদাতা, আর শাকিল যে আমার পণ্য রাখলেন উনি হলো জিম্মাদার হ্যাঁ। বা বেইলি। 17 নম্বর গুরুত্বপূর্ণ, 17, এটা আমরা ভেতরে পড়ে এসেছি। 17, এখন চুক্তি আইনটা আসলে 1872 সালের, আর সুনির্দিষ্ট প্রতিকার আইন হয়েছে 1877 সালের। দেখেন, চুক্তি আইনে একটা অধ্যায় আছে যে পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, চুক্তি প্রতিপালন, হুম। 37 থেকে 67। দেখেন, সেম জিনিস আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে আরো বিস্তারিত ব্যাখ্যা করে বা আরো একটু আম, পরিষ্কার করে, স্পষ্ট করে সেম জিনিস সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে 12 থেকে 30 ধারা পর্যন্ত, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। আর এই জায়গা হলো শুধু পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। তো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সুনির্দিষ্ট প্রতিকার আইনে কাকে বলে ভাই? যে চুক্তিতে যে কথা ছিল সেই সেই কথা যদি মানে সেই শর্ত যদি কেউ ভঙ্গ করে, তাহলে আদালত তাকে দিয়ে যদি সেই কাজই করতে বাধ্য বাধ্য করে। করে, এটার বলে চুক্তির সুনির্দিষ্ট কার্য কার্য সম্পাদন। সম্পাদন। তো দেখেন, চুক্তি আইনের 4র্থ অধ্যায়ে 37 থেকে 67 ধারা পর্যন্ত চুক্তি প্রতিপালন সম্পর্কে আলোচনা করছে। যদিও 4র্থ অধ্যায় নামকরণ করা হয়েছে চুক্তি প্রতিপালন, এই অধ্যায়ে উল্লেখিত সকল ধারাসমূহ শুধুমাত্র চুক্তি প্রতিপালন নিয়ে আলোচনা করছে এমন নয়, বরং কোন কোন চুক্তি প্রতিপালন করার প্রয়োজন নাই সেটাও আলোচনা করা হয়েছে। মানে কোন কোন চুক্তি প্রতিপালন করার প্রয়োজন নাই, তার মানে ওইটা 21-এর মতো, মনে আছে? জি। কোন কোন চুক্তি প্রতিপালন করা প্রয়োজন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা। 12 ধারা। আর কোনটা প্রতিপালন করার প্রয়োজন নাই, এটা 21 হলো ধারা। 21 ধারা। জি। তো তাহলে যে সকল চুক্তি প্রতিপালন করতে হবে সেগুলো 37 থেকে 39 ধারায়, এবং কোন কোন চুক্তি প্রতিপালন করার প্রয়োজন নাই সেটা হলো 62 থেকে 67। 67 ধারা। এগুলো মনে রাখার দরকার নাই ভাই, এই ধরনের ধারাগত প্রশ্ন আসবে না। আর এই জাস্ট এমনি একবার দেখেন, যতটুকু মনে থাকলে থাকলো, না থাকলে নাই। অন্যদিকে 51 থেকে 58 ধারায় পারস্পরিক প্রতিশ্রুতি, রেসিপ্রোকাল প্রমিসেস, আর যার দ্বারা অবশ্যই প্রতিপালিত হবে এত থেকে এত ধারা, এগুলো দরকার নাই। দেখেন, চুক্তি প্রতিপালন এবং পরিসমাপ্তি। তো পারফরম্যান্স এন্ড ডিসচার্জ অফ কন্ট্রাক্ট, চুক্তি আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতি হয়, এটা পক্ষগণের প্রতি আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি করে, যা যা পরিসমাপ্ত বা প্রতিপালন না করা পর্যন্ত বহাল থাকে। চুক্তি পরিসমাপ্তির একটি অন্যতম পন্থা বা উপায় হলো চুক্তিতে প্রদত্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা প্রতিপালন করা। মানে আপনি চুক্তিতে যে কথা আছে সেই কথা যদি পালন করেন, তাহলে আপনার চুক্তি কি হয়ে যাবে? পরিসমাপ্ত হয়ে যাবে। যদিও অন্যান্য পন্থায় পরিসমাপ্তি হতে পারে, সুতরাং প্রতিপালন বা পরিসমাপ্তির মধ্যে পার্থক্য হলো যে চুক্তি প্রতিপালন চুক্তিতে উল্লেখিত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পরিসমাপ্তির একটি পন্থা। চুক্তি আইনের 4র্থ অধ্যায়ে চুক্তি প্রতিপালনের বিভিন্ন পন্থা আছে। তো তার মধ্যে প্রথমে আসেন চুক্তিভুক্ত পক্ষের বাধ্যবাধকতা। আমরা উদাহরণে চলে আসি, উদাহরণ করি সরাসরি। দেখেন, এখান থেকে এরকম ধারা ওয়াইজ কোনো প্রশ্ন আসবে না, উদাহরণ আসবে। জাস্ট প্রশ্ন হইতে পারে যে চুক্তি প্রতিপালন করা লাগবে কি লাগবে না, ক্ষতিপূরণ পাবে কি হবে না। পাবে না। 1000 টাকা পরিশোধ করার শর্তে কোনো একটি নির্দিষ্ট দিনে ক খ কে পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দান করে। কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। এ ফোন দেয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে 26 তারিখ বলো। 1000 টাকা 26 তারিখ। পরিশোধ করার শর্তে কোনো একটি নির্দিষ্ট দিনে ক খ কে পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দান করে। কত টাকা? এক এক হাজার হাজার টাকা টাকা নির্দিষ্ট দিনে। জি। উক্ত দিনের পূর্বে প্রতিশ্রুতিদাতা ক মারা যায়, তো যেদিন সে পণ্য সরবরাহ করবে সেদিন সে মারা। মারা যায়। এখন ক এর প্রতিনিধিরা উক্ত পণ্য খ কে অর্পণ করতে বাধ্য।
কারণ এই 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 পণ্যটা তার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর না, হুম, সে মারা গেছে, ধরেন তার পণ্য তার দোকানে তো আছে, তাহলে তার প্রতিনিধিরা এটা দিতে বাধ্য। এবং কয়ের প্রতিনিধিদেরকে 1,000 টাকা পরিশোধ করতে বাধ্য, মানে যে টাকাটা দিবে সে 1,000 টাকা দিতে বাধ্য। এই ক্ষেত্রে কয়ের প্রতিনিধিগণ কর্তৃক পণ্য অর্পণ এবং কর্তৃক মূল্য পরিশোধ করার মাধ্যমে তারা চুক্তিতে তাদের বাধ্যবাধকতা বা প্রতিশ্রুতি প্রতিপালন করার মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি করলো। বললো। মানে তারা তাদের যে চুক্তির যে শর্ত আছে এই শর্ত পালনের মাধ্যমে চুক্তিটা পরিসমাপ্তি করলো। তো এখানে একটা বিষয় হলো যে কিছু কিছু চুক্তি আছে যে পক্ষগণ মারা গেলেও এটা মানে এটা পালন করা যায় বৈধ প্রতিনিধি কর্তৃক। জি। কিন্তু পরের উদাহরণটা যদি দেখেন, পরের উদাহরণটা দেখেন, পরেরটা পড়লে ভালো বুঝবো, যে কোনো নির্দিষ্ট মূল্যে এবং নির্দিষ্ট দিনে ক্ষয়ের জন্য কোনো ছবি অঙ্কন করার জন্য প্রতিশ্রুতি প্রদান করে, ছবি আঁকবে। জি। উক্ত দিনের পূর্বে মারা যায়। এখন ছবি তো আঁকবে ভাই, জি। এর বৈধ প্রতিনিধি তো এই ছবি আঁকতে পারবে না। পারবে না। এমন চুক্তি এর প্রতিনিধি বা কর্তৃক বলবৎ করা যায় না। কেন যাবে না? কারণ এটা তার ব্যক্তিগত। ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। দেখেন এই উদাহরণে চুক্তি প্রতিপালনের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি হয়নি, বরং চুক্তি প্রতিপালন হতে উভয় পক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। জি। কারণ চুক্তিটি প্রতিপালন ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর জি। করছে এবং চুক্তিভুক্ত পক্ষের মৃত্যুর কারণে চুক্তির পরিসমাপ্তি হয়েছে বলে গণ্য ধন্যবাদ। হবে। তাহলে সকল চুক্তি কিন্তু আপনার মানে আহ, বৈধ প্রতিনিধিরা প্রতিপালন করতে পারবো না। পারে না। এটা চুক্তির প্রকৃতি অনুসারে কিছু কোনোটা পারে, কোনোটা পারে না। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে এখানে যে প্রতিপালন করার প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলাফল, এইগুলাও আমরা এই জায়গায় অনেক কথা বলা আছে, পড়লে কনফিউজড হয়ে যাবেন। সরাসরি উদাহরণে আসি, কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসবে উদাহরণ বেসড। বুঝতে পারছেন? জি। তাহলে আমার ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে জ্ঞান আছে বা এখানে আপনি পড়লেই বুঝতে পারবেন যে কোনটা প্রতিপালন করা যাবে আর কোনটা প্রতিপালন করা যাবে না। যাবে না। যেমন দেখেন, ক নামক এক গায়িকা খ নামক থিয়েটারে ম্যানেজারের সাথে তার থিয়েটারে পরবর্তী 2 মাসে প্রতি সপ্তাহে 2 রাত গান গাওয়ার চুক্তি করে। তাহলে ক নামক এক গায়িকা, কতে ধরেন কনক চাপা, জি। সে কবিরের খ নামক থিয়েটার ম্যানেজারের সাথে চুক্তি করে যে আমি পরবর্তী 2 মাসের সপ্তাহে 2 রাত, জি। প্রতি সপ্তাহে 2 রাত গান গাওয়ার চুক্তি করে। এবং তাকে প্রত্যেক রাতেই উক্ত কাজের জন্য 100 টাকা প্রদানের চুক্তি করে এবং বলছে যে প্রতি রাতে আপনি পাবেন 100 টাকা। 100 টাকা করে। ষষ্ঠ রাতে ইচ্ছাকৃতভাবে থিয়েটারে অনুপস্থিত থাকে, ওই ইচ্ছাকৃতভাবে, এবং চুক্তিটি বাতিল বাতিল করে। করে। চুক্তি বাতিল করতে এই ক্ষেত্রে স্বাধীন। কিন্তু সপ্তম রাতে এর সম্মতি নিয়ে পুনরায় গান পরিবেশন করে। এক্ষেত্রে চুক্তি অব্যাহত রাখতে সম্মতি দিয়েছে বলে গণ্য হবে। হবে। কারণ ওই যে প্রথম দিন গান গায় নাই, ঠিক আছে, এখন যদি সে বাতিল না করে থাকে, সপ্তম রাতে এসে যদি সে আবার গান গায় জি। তার অনুমতি নিয়ে, তাহলে তো গান গাইতেই পারে, পারে। সেক্ষেত্রে আর চুক্তি পরিসমাপ্তি করতে পারে পারে না। না। কিন্তু ষষ্ঠ রাতে গান পরিবেশন করতে এর ব্যর্থতার জন্য সাধিত ক্ষতি পাওয়ার অধিকারী। অধিকারী। কিন্তু এই যে একদিন সে গান গাইলো না, এই বাবদ কিন্তু সে কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। অধিকারী। তো এখানে বিগত বছর প্রশ্ন, এই যে দেখেন এই ধরনের প্রশ্নই আসে, এই জায়গায় ধারা ওয়াইজ আসে না, মূল থিমটা বুঝতে হবে। এই যে দেখেন, ক খয়ের ক্লাবে গান গাওয়ার চুক্তিতে আবদ্ধ হয়েও ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকায় খ গ কে দিয়ে গান গাওয়ানো। জি। গান গাওয়াইছে কারে দিয়া? গকে দিয়ে। গ কে দিয়া। অধিকারী। এক্ষেত্রে কন্ট্রাক্টেড 1872 অনুসারে কোনটি সঠিক? বাতিল করতে পারবে না। চুক্তি বাতিল করতে পারবে পারে। না। কেন বাতিল করতে পারবে না? সে তো গান গাই নাই, গাইলেন। সে যে কোনো সময় সে বাতিল করতে পারে। পারে। আর এখানে তো সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না, হুম। এরা ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর। 17 বিজিএসএ আসছে। জি। তো এখান থেকে ওই আহ, এই ধরনের প্রশ্নই এসে থাকে। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, 1,000 টাকা পরিশোধ করার শর্তে কোনো একটি নির্দিষ্ট দিনে কে পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি প্রদান করে। উক্ত দিনের পূর্বে প্রতিশ্রুতিদাতা মারা যায়। পণ্যর চুক্তি কিন্তু তার বৈধ প্রতিনিধিরা করতে পারে, জি। চুক্তিটি এর প্রতিনিধিদের বিরুদ্ধে বলবৎ করা যায়। ওই যে মানে মারা গেছে, বাট তার প্রতিনিধিরা তো আছে, তারা তো ওই পণ্যগুলো দিতে পারে। পারে। বুঝছেন? জি স্যার। কিন্তু যদি ছবি আঁকার চুক্তি হতো, এই যে না। 2 নম্বরটা, যে কোনো নির্দিষ্ট মূল্য এবং নির্দিষ্ট দিনে এর ছবি অঙ্কন করতে প্রতিশ্রুতি প্রদান করে, উক্ত দিনের পূর্বে মারা যায়, এই ক্ষেত্রে চুক্তিটি ব্যক্তিগত অক্ষমতার কারণে যেহেতু চুক্তিটি বাতিল হয়েছে তাই বলবৎ করা যাবে না। যাবে না। তো এখানে 3, 4 এগুলো গুরুত্বপূর্ণ।
যার কর্তৃক চুক্তি প্রতিপালিত হতে হবে, বাই হুম কন্ট্রাক্ট মাস্ট বি পারফর্মড। যার দ্বারা চুক্তি অবশ্যই প্রতিপালিত হতে হবে, সেটা 40 থেকে 45 ধারা আলোচনা করা হয়েছে। যে ব্যক্তি কর্তৃক আহ প্রতিশ্রুতি প্রতিপালিত হবে। যে সকল চুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত যোগ্যতা, আন্ডারলাইন করেন, ব্যক্তিগত যোগ্যতা বা দক্ষতা প্রয়োগ করে প্রতিশ্রুতি প্রতিপালন করার বিধান থাকে, বা যে ক্ষেত্রে চুক্তিটি পক্ষগণের বিশেষ ব্যক্তিগত গোপনীয়তার ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে উক্ত চুক্তি শুধুমাত্র প্রতিশ্রুতি দাতা কর্তৃক সম্পাদিত হতে হবে। যিনি প্রতিশ্রুতি দিয়েছেন এমন চুক্তি প্রতিশ্রুতি দাতার কোনো প্রতিনিধির মাধ্যমে বলবৎযোগ্য না। মানে কিছু কিছু চুক্তি আছে, যিনি প্রতিশ্রুতি দাতা তাকেই এটা পালন করতে হবে, এটা প্রতিনিধির মাধ্যমে করা যায় না। ওই যে সেম উদাহরণ, ছবি আঁকার, হুম। ছবি আঁকার ধরেন আমি আপনাদের বিজিএস ব্যাচে পড়াইতে চাইছি, এখন আমি যদি মারা যাই, এখন আমার কোনো বৈধ প্রতিনিধিরা দিয়ে আপনি এটা পালন করতে পারবেন না, কারণ আমার মতো তো সে পড়াইতে পারবে না। পারবে না। এটা দেখেন, কিন্তু আমি যদি বলতাম যে আপনাদের আমি 10টা বই দিব, আমার অনেক নোট আছে, 10টা বই দিব, এখন আমি মারা গেছি, তাহলে আমার প্রতিনিধিদের কাছ থেকে এই বইটা আপনি কালেক্ট করতে পারবে। পারতেন বা তাদের আপনি বাধ্য করতে পারতেন। অন্যান্য ক্ষেত্রে প্রতিশ্রুতিদাতা বা তার প্রতিনিধি কোনো সক্ষম ব্যক্তিকে উক্ত প্রতিশ্রুতি প্রতিপালন করার জন্য নিয়োগ দিতে পারে। সো আমরা একটা উদাহরণে চলে আসি, দেখেন। ক ক্ষয়ের জন্য একটি ছবি অঙ্কন করার প্রতিশ্রুতি প্রদান করে। ক এই প্রতিশ্রুতি অবশ্যই ব্যক্তিগতভাবে সম্পাদন করবে, হুম। মানে এটা অন্য কেউ করতে পারবে না। পারবে না। পরেরটা যদি দেখেন, ক খ কে 1,000 টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি প্রদান করে, টাকা 1,000 টাকা। উক্ত প্রতিশ্রুতি ক ব্যক্তিগতভাবে প্রতিপালন করতে পারে বা অন্য কোনো ব্যক্তি দ্বারাও পরিশোধ করতে পারে, নিজেও পারে বা অন্য কারোর দিয়েও পারে। পারে। যদি সে মারা যায়, তাহলে তার বৈধ প্রতিনিধিরাও 1,000 টাকা তারা দিতে, মানে ওই ব্যক্তির দিতে পারে। বা উক্ত প্রতিশ্রুতি প্রতিপালনের পূর্বে যদি ক মারা যায়, সেক্ষেত্রে কয়ের প্রতিনিধি উক্ত প্রতিশ্রুতি প্রতিপালন করবে বা অন্য কোনো সক্ষম ব্যক্তিকে নিয়োগ দিবে উক্ত প্রতিশ্রুতি প্রতিপালনের জন্য। বুঝেন কিনা? হুম। কিন্তু যদি ছবি আঁকার চুক্তি হতো, ব্যক্তিগত যোগ্যতা পারবে না। সিনেমা অভিনয়ের চুক্তি হতো, পারবে না। গান গাওয়ার চুক্তি হতো, হবে না। তাহলে যাবে না। জি। যে ব্যক্তি করবে তাকেই করতে হবে। তো সেলফ প্র্যাকটিসের 1, 2, 3, 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু পড়ি। এটা একটু যদি দেখি, যে যে ক্ষেত্রে চুক্তি প্রতিপালন করার জন্য কোনো আবেদন করা হয় এবং কোনো সময় উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে সম্মতিটি প্রতিপালন করতে হবে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে। 1 বছর 2 বছর কিছুই কিন্তু বলে নাই, কত সময়ের মধ্যে? যুক্তিসঙ্গত। তোমার মুক্তি। কোন চুক্তি প্রতিপালনের যুক্তিসঙ্গত সময় হলো একটা কি প্রশ্ন? ঘটনাগত প্রশ্ন। ঘটনাগত। যুক্তিসঙ্গত সময় হলো ঘটনাগত প্রশ্ন। যদি বলতে যে এত সময়ের মধ্যে পালন করতে হবে, তাহলে সেটা তো আইনগত। নির্দিষ্ট সময় বললে আইনগত, আর নীতি যুক্তিসঙ্গত সময় বললে ঘটনাগত। ঘটনাগত। এখানে এই 51 ধারা থেকে শুরু করে, মানে 56, 857, 859 এই পর্যন্ত আমরা পড়বো না। আমরা সরাসরি চলে আসি ধারা 56-তে। অসম্ভব কার্য করার সম্মতি বা অ্যান এগ্রিমেন্ট টু ডু ইম্পসিবল অ্যাক্ট। 56 ধারায় মোট 3টা বিষয় আছে। তো তার মধ্যে একটা বিষয় আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়েছিলাম জানি, যে চুক্তি সম্পাদনের সময়, মানে যখন চুক্তি করছেন তখন অস্তিত্ব ছিল, চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল না। নাই। এটা চুক্তি আইনে 56 ধারা অনুসারে সম্ভব না, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে 13 ধারা অনুসারে সম্ভব। সম্ভব। ওই যে আম, বাড়ি বেচা কেনার চুক্তি করছে, মূল দলিল কার্য সম্পাদনের আগে বাড়ি ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে। জাহাজ বেচা কেনার চুক্তি করছে, জাহাজ যখন কার্য সম্পাদন হবে জাহাজ ডুবে গেছে। তো এটা এই ধরনের চুক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা অনুসারে পুরোপুরি অসম্ভব না, কিন্তু চুক্তি আইনের 56 ধারা অনুসারে এটা সম্ভব না, এটা বাতিল। তো এখানে একটা বিষয় দেখেন, যে
চুক্তি আইনের 56 ধারায় অসম্ভব বা বেআইনি কার্য করার সম্মতি সম্পর্কিত তিনটি পরিস্থিতি আলোচনা করছে। তো এই তিনটা পরিস্থিতি, প্রথমে 1 নাম্বার পরিস্থিতিটা আমরা পড়ি, দেখেন। অসম্ভব কার্য করার সম্মতি শুরুতে বাতিল। প্রথমটা হলো যে চুক্তি আইনের 56 ধারার প্রথম অংশ অনুসারে কোনো কার্য যা আপনা হতে অসম্ভব সে কার্য করার সম্মতি বাতিল। মানে যে কাজটা করা কি অসম্ভব, যেমন দেখেন জাদু দ্বারা ধন সম্পদ আবিষ্কারের জন্য ক ক্ষয়ের সাথে সম্মত হয়, সম্মতিটি বাতিল। বাতিল। বলছে জাদু দ্বারা তানভীর আলম খানের রে আহ, একটা বাইক বানাই দিব, আমরা দুজনে একমত হইছি। তোমার মিষ্টি করা খেয়ে দেওয়া নয় এবার। হ্যাঁ, মিষ্টি করাই যে যার মনে যা, দেখেন দেওয়ানার কথা আসছে। তাহলে জাদু দ্বারা ধন সম্পদ আবিষ্কারের জন্য ক ক্ষয়ের সাথে সম্মত হয়, সম্মতিটি বাতিল, কারণ কার্যটি আপনি হতে বাতিল এমন সম্মতি শুরুতেই বাতিল, ভয়টা বিনিশিও। জি। অর্থাৎ 56 ধারার প্রথম অংশে শুরুতেই বাতিল সম্মতির বিধান আলোচনা করা হয়েছে। অর্থাৎ বিষয়টা হলো যে যে কাজটা শুরু থেকেই বাতিল। তো 56 আর 36-এর মধ্যে পার্থক্য আমাদের দরকার নাই, পড়তে যাব না, জাস্ট আপনি জাস্ট মনে রাখেন যে কাজটা শুরু থেকেই বাতিল। 2 নাম্বারটা দেখেন, পরবর্তীতে অসম্ভব বা বেআইনি হয় এমন কোন কার্যকর করার চুক্তি। 56 ধারা দ্বিতীয় অংশে বলা হয়েছে কোন কার্য করার চুক্তি যা চুক্তি করার পর অসম্ভব হয় বা প্রতিশ্রুতি দাতা প্রতিরোধ করতে পারে না এমন কোন ঘটনার কারণে অবৈধ হয়, এমন চুক্তি বাতিল হয় যখন উক্ত কার্য অসম্ভব বা অবৈধ হয়। এটার অর্থ হলো যে প্রথমে চুক্তি ঠিকঠাকই ছিল কিন্তু পরবর্তীতে সেটা অবৈধ হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। তো এটার উদাহরণ কেমনে, যে 56 ধারার এই অংশে শুরুতে বাতিল চুক্তি আলোচনা করা হয়নি, মানে এই দ্বিতীয় অংশ যেটা, এটা শুরুতে বাতিল না, প্রথমটা যেরকম ছিল শুরুতেই বাতিল, বরং চুক্তিটি গঠনের সময় বৈধ কিন্তু পরবর্তীতে বাতিল হয় এমন চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে চুক্তিটি বাতিল হওয়ার 2টি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমটা দেখেন, আহ পরবর্তীতে কার্যটি করা অসম্ভব হয় আর প্রতিশ্রুতিদাতা প্রতিরোধ করতে পারে না এমন কোনো ঘটনার কারণে অবৈধ হয়। উদাহরণ করলে ভালো বুঝবো, দেখেন যে ক ও খ পরস্পরকে বিয়ে করার চুক্তি করে। বিয়ে নিয়ে কি আসলে চুক্তি করে লোকজন? বিয়ের নির্ধারিত সময়ের পূর্বে ক পাগল হয়ে যায়, এই যে একটা চুক্তি। নির্ধারিত সময়ের পূর্বেই সে পাগল হয়ে যায়, চুক্তিটি বাতিল হবে যদিও চুক্তিটি গঠনের সময় কি ছিল, বৈধ ছিল। বৈধ ছিল। যদিও চুক্তি সম্পাদনের সময় কার্যটি সম্ভব ছিল কিন্তু পরবর্তী সময় পাগল হয়ে যাওয়ায় চুক্তিটি প্রতিপালন করা অসম্ভব হয়, চুক্তিটি কি হবে, বাতিল বাতিল হবে। হবে, বিজ্ঞান ভয়েড। তাহলে 56-র প্রথম অংশটা হলো এমন একটা কাজ যেটা শুরু থেকে অবৈধ ছিল, জি। আর 56-র দ্বিতীয় অংশটা হলো যে প্রথমে বৈধ ছিল পরে আইসা অবৈধ হয়ে গেছে। বিবাহ করার চুক্তিটা একটু কেমন হয়েছে, মানে ব্যাপারটা মনে হলো যে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য মিটিং করব, কিন্তু মিটিং কোন সময় করব সেইটা নিয়ে আবার আরেকটা মিটিং হবে। হ্যাঁ, এটা তো হবে। তো দেখেন, কোন বিদেশি বন্দরে ক্ষয়ের জন্য জাহাজি মাল গ্রহণ করতে ক চুক্তি করে, পরে ক এর সরকার যে দেশে বন্দরটি অবস্থিত সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যখন যুদ্ধ ঘোষণা করা হয় তখন চুক্তিটি বাতিল হবে যদিও শুরুতে চুক্তিটি কি ছিল, বৈধ ছিল। তো এইগুলাই আর কি মোটামুটি। আমরা 3 নাম্বারে চলে আসি, 3 নাম্বার পয়েন্ট, অসম্ভব বেআইনি বলে জ্ঞাত কোনো কাজ সম্পাদনের মাধ্যমে সাধিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ। যখন কোনো ব্যক্তি এমন কোনো কার্য করার প্রতিশ্রুতি প্রদান করে যে কার্য করা অসম্ভব বা বেআইনি হিসেবে তিনি জানতো বা যুক্তিসঙ্গত পরিশ্রমের মাধ্যমে তার পক্ষে জানা সম্ভব ছিল কিন্তু যেটা প্রতিশ্রুতি গ্রহীতা জানতো না, উক্ত ক্ষেত্রে এমন কার্য সম্পাদন না করার জন্য সাধিত ক্ষতির জন্য প্রতিশ্রুতিদাতা প্রতিশ্রুতি গ্রহীতাকে অবশ্যই ক্ষতিপূরণ দিবে। উদাহরণ আমরা পড়লে বুঝবো, দেখেন যে গ এর সাথে বিবাহ বলবৎ থাকা অবস্থায় ক খ নামক একজন নারীকে বিবাহ করার চুক্তি করে, মানে অলরেডি গোয়ার সাথে তার বিবাহ আছে, এমন সময় সে আর একজনকে বিবাহ করার চুক্তি করে। ও যে ব্যক্তিগত আইন অনুসরণ করে, মানে সে যে পার্সোনাল ল অনুসরণ করে, ধর্ম আইন, ধর্ম আর কি, উক্ত আইনে বহু বিবাহ নিষিদ্ধ সেটা জানার পরেও এমন প্রতিশ্রুতি প্রদান করে। ধরেন মুসলিম মহিলার কথা বলি, মুসলিম মহিলা তার এক স্বামী থাকা অবস্থায় আর এক স্বামীর সাথে প্রতিশ্রুতি দিয়েছে যে তোমারে আমি বিয়ে করব। তো মুসলিম আইন অনুসারে মুসলিম মহিলা একসাথে একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না। পারে না। ক কর্তৃক এমন প্রতিশ্রুতি প্রতিপালন না করার জন্য সাধিত ক্ষতির জন্য ক অবশ্যই খ কে ক্ষতিপূরণ দিবে।
এখন ওই যে যারে বিয়ে করতে চাইছিল সে ক্ষতিপূরণ পাওয়ার হকদার। কেন হকদার? কারণ তুমি তো এটা করতে পারতেছো না। ওই যে নাসির হোসেন ক্ষতিপূরণ পাওয়ার হকদার তামিমার কাছ থেকে। নাসির হোসেন বলবে যে তোমার তো রাকিব স্বামী আছেই, তুমি তারপরে আবার আমার বিয়ের প্রতিশ্রুতি দিলা কেন? আচ্ছা, তো তাহলে আমরা যদি এখানে একটা বিষয় দেখেন, নর্মালি 56 ধারা থেকে যে জিনিসটা আসবে সেটা হলো এই যে 56 ধারায় উল্লেখিত বিভিন্ন মতবাদ নৈরাশ্য মতবাদ, ডক্ট্রিন অফ ফার্স্ট্রেশন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ডক্ট্রিন অফ ফার্স্ট্রেশন আছে কত চুক্তি আইনের কত ধারায়? 56 ধারায়। ওই যে যে ক্ষেত্রে প্রথমে চুক্তিটা হয়, পরবর্তীতে যে কোনো কারণে হোক সেটা বাতিল হয়ে যায়, এটা হলো ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন। এটা মানুষের সৃষ্ট কাজের মাধ্যমে হতে পারে। মানুষের সৃষ্ট কাজ মানে ওই যে ধরেন সে আইনের পরিবর্তন হয়েছে, তারপরে এমন হইতে পারে যে যে দৈব কারণে মারা গেছে, পাগল হয়ে গেছে, এগুলা আর কি। তো চুক্তি আইনে 56 ধারায় নৈরাশ্য মতবাদটি আলোচনা করা হয়েছে। 56 ধারায় বলা হয়েছে কোনো কাজ করার চুক্তি বা চুক্তিটি সম্পাদিত হওয়ার পর যখন একটি চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে অথবা প্রতিশ্রুতিতে তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো ঘটনার ফলে চুক্তিটির বাস্তবায়ন অবৈধ হয়ে দাঁড়ায়, তখন চুক্তিটি বাতিল বা বিলুপ্ত হয়ে যায়। এটা নৈরাশ্য মতবাদ, দ্য ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন নামে পরিচিত। দৈব ঘটনা, দৈব ঘটনা মানে কি? যেটা ঈশ্বর ঘটাইছে, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এমন ঘটনার কারণে চুক্তি প্রতিপালন করা অসম্ভব হয়ে পড়তে পারে এবং সেক্ষেত্রে চুক্তিটি কি হবে? বাতিল হবে। দৈব ঘটনা যেমন সমুদ্র প্রচন্ড ঝড়, মারাত্মক উঁচু জোয়ার, অকল্পনীয় বর্ষণ বা বন্যার চুক্তির বিষয়বস্তু ধ্বংস হওয়া, বা এমন কোন পরিস্থিতি তৈরি করা যে কারণে চুক্তিটি প্রতিপালন করা অসম্ভব হয়ে পড়ে। আমার কাছে আসলে এখানে এই ডক্ট্রিন অফ ফার্স্ট্রেশন ও 56 ধারা আর উত্তরণকালীন অসম্ভবতা, সুপার ভেনিং ইম্পসিবিলিটি, এটাও 56 ধারায়। আমি আসলে বাস্তবে এই ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন আর সুপার ভেনিং ইম্পসিবিলিটির মধ্যে কোনো পার্থক্য পাই নাই, এবং উনি যদিও এই বইতে লেখছে পার্থক্য আছে, বাট অ্যাকচুয়ালি আমরা দেখেন পড়ি, অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নাই, দুইটা একই জিনিস। চুক্তি গঠনের সময় যা সম্ভব বলে প্রতীয়মান হয় কিন্তু পরবর্তীকালে কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে চুক্তি প্রণয়ন অসম্ভব হয়ে পড়ে, তখন চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায়। এটা উত্তরণকালীন অসম্ভাব্যতা বা সুপারভেনিং ইম্পসিবিলিটি নামে পরিচিত। তাহলে আগেরটাও তো একই কথা, এই যে দেখেন চুক্তি গঠনের ক্ষেত্রে সম্ভব ছিল, পরবর্তীকালে কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে যেমন প্রাকৃতিক বা রাষ্ট্রীয় কারণে চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে। আগেরটাও তো প্রাকৃতিক ছিল, প্রাকৃতিক বা রাষ্ট্রীয় কারণে। তো এখন উদাহরণে যদি আমরা আসি, দেখেন যে ক ও খ এর মধ্যে চুক্তি হয় যে বাড়ি নির্মাণ শেষ হওয়ার 6 মাসের মধ্যে গ্যাস সংযোগ প্রদান করবে। তাদের মধ্যে চুক্তি হয়েছে যে বাড়ি নির্মাণ করার 6 মাসের মধ্যে গ্যাসের সংযোগ প্রদান করবে। 20-2-2018 তারিখে নির্মাণ কাজ শেষ হওয়ার আগে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে আগামী 2 বছরের জন্য বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকবে। মানে তারা তো চুক্তি করেছিল 6 মাসের মধ্যে দিবে, কিন্তু যে আগামী 2 বছরে যে কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না, যেহেতু রাষ্ট্রীয় কারণে গ্যাস সংযোগ প্রদান করা নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু গ্যাস সংযোগ ছাড়াই চুক্তিটি সমাপ্ত হয়েছে বলে গণ্য হবে। বুঝছেন? বা গণ্য হবে, বা ওই চুক্তি সম্ভব মানে সম্পাদন করা যাচ্ছে না, কারণ হয়ে গেছে, নেচার চেঞ্জ হয়ে গেছে। সো উত্তরণকালীন অসম্ভবতা নিম্নলিখিত কারণে হতে পারে: আইন পরিবর্তনের দরুন অসম্ভবতা, চুক্তিভুক্ত পক্ষের মৃত্যু বা অসুস্থতার জন্য অসম্ভবতা, চুক্তির মূল বিষয়বস্তু ধ্বংস বা ক্ষতি সাধন হলে, যে ঘূর্ণিঝড়ে বাড়ি ধ্বংস হয়ে গেছে, চুক্তির উদ্দেশ্য ব্যর্থ হলে, পরিস্থিতি পরিবর্তন হলে। এখন এখানে দেখেন নৈরাশ্য মতবাদ বা উত্তরণকালী অসম্ভবতার মধ্যে পার্থক্য, ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন অ্যান্ড সুপারভেনিং ইম্পসিবিলিটির মধ্যে পার্থক্য কি দিছে দেখেন। নৈরাশ্য মতবাদ এবং উত্তরণকালী অসম্ভবতার মধ্যে পার্থক্য হলো যে সেই সকল ক্ষেত্রে অসম্ভবতা অন্তর্ভুক্ত যে ক্ষেত্রে চুক্তি সম্পাদনের পরবর্তী কোনো ঘটনার কারণে কোনো পক্ষ চুক্তি পালন করতে পারে না। নৈরাশ্য মতবাদটি সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে যে ক্ষেত্রে চুক্তি সম্পাদনের পর অপ্রত্যাশিত কোনো ঘটনার কারণে, যেমন প্রাকৃতিক কারণে চুক্তির বিষয়বস্তু নষ্ট হয়ে যাওয়ায় চুক্তি প্রতিপালন অসম্ভব হয়ে পড়ে। আপনার কি মনে হয় যে এই জায়গায় আসলে কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো পার্থক্য নাই। তো এখানে দেখেন
মূল জিনিস আপনার যেটা মনে রাখা দরকার ভাই, ডক্ট্রিন অফ ফার্স্টেশন, এই যে দেখেন আসছে, ডক্ট্রিন অফ ফার্স্টেশন কোন আইনের বিধান দ্বারা অনুমিত? কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আর যদি বলে কত ধারায় আছে? 56 ধারায়। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্নটা, যে উত্তরণকালীন অসম্ভবতার ক্ষেত্রে নিম্নের কোন শর্তটি প্রযোজ্য নয়? অসম্ভবতা অঙ্গীকারের অবহেলার কারণে হয়, অবহেলার কারণে হয় না, এটা হয়েছে যে কোনো চুক্তি পালনের সময় সম্ভব ছিল বা পরবর্তীতে অসম্ভব হয়েছে দৈবিক কারণে বা আইন পরিবর্তন হওয়ার কারণে, এই সকল কারণে। অবহেলার কারণে হইলে সেটা কিন্তু মানে উত্তরণকালীন অসম্ভবতা বলে গণ্য হবে না। তো সেলফ প্র্যাকটিসের আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। জাদু দ্বারা ধন সম্পদ আবিষ্কারের জন্য ক ক্ষয়ের সাথে সম্মত হয়, সম্মতিটি কি বলেন? শুরুতেই বাতিল। আপনারা হারকিপ্টে নাটক দেখছেন? আর্কিপ্টে নাটকের তো 2টা ভার্সন, একটা হলো 4 পর্বের, আর একটা হলো মানে মেগা সিরিয়াল টাইপের 101, যেটা ওই 4 পর্বের বা 3 পর্বের, যেটা ওই জায়গা লাস্টে শেষ হয়, ওই যে একজন একজন ব্যক্তি আসে যে 100 টাকারে 200 টাকা করে দেয়। তো ওইটা হলো জাদু দ্বারা দ্বিগুণ করে দেবে, এই চুক্তি হচ্ছে বাতিল। সকল টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, যে আমার ওরে 2 দিন 100 টাকারে 200 টাকা বানাই দিছে। তো ভাবছে যে না, আসলে এর ক্ষমতা বোধহয় আছে, তো আসলে তো নাই। তো 6, 7, 8 নম্বর প্রশ্নটা দেখি। ক ও খ পরস্পরকে বিয়ে করার চুক্তি করে বিয়ের নির্ধারিত সময় পূর্বে ক পাগল হয়ে যায়, চুক্তিটি বাতিল। কত ধারা? 56 ধারা। 9, 10, 11 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। নৈরাশ্য মতবাদ ডক্ট্রিন অফ ফার্স্ট্রেশন সম্পর্কে চুক্তি আইনে কত ধারায় বলা হয়েছে? 56 ধারায়। তারপরে এটা যদি দেখেন 12 নম্বরটা, যে চুক্তি গঠনের সময় সম্ভব বলে প্রতীয়মান হয় কিন্তু পরবর্তীকালে কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে, চুক্তিটি বাতিল বা বিলুপ্ত হয়ে যায়, এটা ড্যাশ নামে পরিচিত। এটা নৈরাশ্যও বলা যায়, এটার উত্তরকালীন অসম্ভবতাও বলা যায়, যদিও এই জায়গা উত্তরকালীন অসম্ভবতা বলছে, বাট অ্যাকচুয়ালি দুইটাই হয়। 13 নম্বরটা গুরুত্বপূর্ণ, দেখেন কয়েকটি থিয়েটারের মালিক ছিলেন, একজন ছবি প্রযোজকের সাথে এই মর্মে চুক্তি আবদ্ধ হন যে যতদিন যথেষ্ট সংখ্যক দর্শক থাকবে ততদিন উক্ত থিয়েটারে ছবি প্রদর্শিত হবে। কিছুদিন ছবি দেখানোর পর প্রচন্ড বৃষ্টিপাতের দরুন উক্ত থিয়েটারে একটি দেয়াল ধসে পড়ে এবং স্থানীয় কর্তৃপক্ষ সেখানে ছবি প্রদর্শন নিষিদ্ধ করে দেন। চুক্তিটি নিম্নলিখিত কোন কারণে বাতিল? এই উত্তরণকালীন অসম্ভবতা ও নৈরাশ্য মতবাদ দুইটাই হয়। বুঝতে পারছেন? তো এখন আমরা চলে আসি চুক্তি ভঙ্গের ফলাফল। একটা চুক্তি যদি কেউ ভঙ্গ করে তাহলে এক্ষেত্রে আসলে কি হতে পারে? চুক্তি ভঙ্গ করলে দেখেন, আহ যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গ করা হয় উক্ত ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত এক বা একাধিক প্রতিকার পাওয়ার অধিকারী হয় বা সে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারে। কি কি ক্ষতিপূরণের মোকদ্দমা? চুক্তি রদ। ক্ষতিপূরণের মামলা সুনির্দিষ্ট প্রতিকায়নের কত ধারায় বলেন, মনে আছে? 19। চুক্তি রদ কত? 35। নিষেধাজ্ঞার জন্য মামলা কত? নিষেধাজ্ঞা মামলা ছিল 54। 54 ধারা। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা কত? 12। 12। কার্য নৌপথিক মূল্যদান কোয়ান্টাম মেরিট, এটা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই। ঠিক আছে। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি, যে চুক্তি ভঙ্গের সার্বজনীন প্রতিকার কোনটি? ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ। সার্বজনীন আর সর্বজনীন কথার অর্থ কি বলেন? সার্বজনীন, সর্বজনীন আমার তো মনে হচ্ছে একই, শুধু না, এক না, এক না, পার্থক্য আছে। সর্বজনীন, সার্বজনীন গ্রামাটিক্যাল অবস্থা মনে হচ্ছে। দেখেন না, দেখেন, সর্বজন স্বীকৃত সর্বজনীন। দেখেন চুক্তি ভঙ্গের সার্বজনীন প্রতিকার কোনটি? যারা ইউটিউবে ক্লাস দেখেন তারা কমেন্ট করেন সার্বজনীন আর সর্বজনীন পার্থক্য কি। চুক্তি ভঙ্গের সার্বজনীন প্রতিকার কোনটি? কি বলেন? আর্থিক ক্ষতিপূরণ। সার্বজনীন এক্ষেত্রে বোঝাচ্ছে যে চুক্তি ভঙ্গ হইলেই যে জিনিসটা সবার আগে পাওয়া যায়, আর্থিক ক্ষতিপূরণ। আর্থিক ক্ষতিপূরণ। সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তিরোধ, নিষেধাজ্ঞা এগুলো পাওয়া যাইতেও পারে, নাও হতে পারে। আমরা চলে আসি ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ বলতে এই জায়গা তো আপনার আর্থিক ক্ষতিপূরণ বোঝায় নাকি? তো চুক্তি ভঙ্গের কারণে ক্ষতি বা লোকসানের জন্য ক্ষতিপূরণ ধারা 73 উল্লেখিত প্রতিকারগুলোর মধ্যে 73 ধারায় চুক্তি ভঙ্গের জন্য সাধিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করা হয়েছে।
কিভাবে ক্ষতিপূরণ নির্ণয় করা যায়, যা চুক্তি আইন 1872-এর 73 ধারায় বিধান করা হয়েছে। তো 73 ধারার অধীন ক্ষতিপূরণ পেতে হলে এমন ক্ষতিপূরণ চুক্তি ভঙ্গ হতে বস্তুর সময় স্বাভাবিক গতিতে সাধারণত সৃষ্টি হতে হবে, বা যখন পক্ষগণ চুক্তি করেছিল তারা জানতো যে চুক্তি ভঙ্গের জন্য এমন ক্ষতি হতে পারে। আমরা একটা উদাহরণে চলে যাই, তাহলে ভালো বুঝবো। দেখেন, ক্ষয়ের বাড়ি ক কোনো একটি বিশেষ পন্থা মেরামত করার চুক্তি করে। ক্ষয়ের বাড়ি মেরামত করবে কে? ক। এবং অগ্রিম মজুরি নিছে। ক বাড়িটি মেরামত করে কিন্তু চুক্তি অনুযায়ী মেরামত করে না। মেরামত করছে বাট চুক্তিতে যা ছিল ঠিকঠাক ভাবে তা করে নাই। কয়ের নিকট হতে খ চুক্তি অনুযায়ী মেরামত ব্যয় আদায় করতে পারবে। যেহেতু সে ঠিকঠাক ভাবে করে নাই, তাহলে খ বলতে পারে যে তুমি আমার এই দেওয়া, এই ক্ষতিপূরণ দেওয়া বা এই টাকা দেওয়া ঠিকঠাক ভাবে করো নাই। তো এখানে মোটামুটি অনেক ক্ষতিপূরণের কথা আছে। এগুলা আসলে ওই একটু যদি দেখি, দেখেন প্রথমে আসে আছে যেটা, সেটা হলো যে জরিমানা যুক্ত শর্তের ক্ষেত্রে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ, কম্পেনসেশন ফর ব্রেচ অফ কন্ট্রাক্ট হোয়ার পেনাল্টি স্টিপুলেটেড ফর। 74 ধারায় দুইটি ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ধারণ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। চুক্তিভঙ্গের ক্ষেত্রে পরিশোধ করা হবে এমন অর্থের পরিমাণ যে ক্ষেত্রে চুক্তিতে উল্লেখ থাকে। মানে আপনার চুক্তিতে উল্লেখ কি আছে যে ভবিষ্যতে কেউ যদি চুক্তি ভঙ্গ করে তাহলে এই পরিমাণ ক্ষতিপূরণ এক পক্ষ আর এক পক্ষ করে দিবে। এবং জরিমানা আকারে অন্য কোনো শর্ত চুক্তিতে উল্লেখ থাকে। যদি জরিমানা আকারে থাকে, মানে এখানে দুইটা শর্ত, একটা হলো এত টাকা ক্ষতিপূরণ দিবে, আর একটা হলো কি জরিমানা। উপর উল্লেখিত ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ চুক্তিতে উল্লেখিত ক্ষতিপূরণ বা জরিমানা অপেক্ষা বেশি হবে না। উপর উল্লেখিত ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ চুক্তিতে উল্লেখিত ক্ষতিপূরণ বা জরিমানা অপেক্ষা কি হবে না? বেশি হবে না। শুধুমাত্র চুক্তি ভঙ্গ হলে এই ধারায় ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে। এখন আমরা চলে আসি নির্ধারিত ক্ষতিপূরণ এবং জরিমানা। নির্ধারিত ক্ষতিপূরণ, লিকুইডেটেড ড্যামেজ এন্ড জরিমানা বা পেনাল্টি। যে ক্ষেত্রে চুক্তির পক্ষগণ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে কি পরিমাণ ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করা হবে সেটা অগ্রিম চুক্তিতে নির্ধারণ করে দেয়, সেই ক্ষেত্রে এমন ক্ষতিপূরণ নির্ধারিত ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। মানে চুক্তিতে বলাই আছে যে যদি চুক্তি ভঙ্গ করা হয় তাহলে কি পরিমাণ ক্ষতিপূরণ তারে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে চুক্তিতে একটি অনুচ্ছেদ যুক্ত করে চুক্তি ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে সেটার পরিমাণ অর্থ আকারে উল্লেখ থাকে, বা জরিমানা আকারে অন্য কোনো শর্ত চুক্তিতে উল্লেখ থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্ন হলো, আদালত এমন উল্লেখিত অর্থের পরিমাণ ক্ষতির পরিমাপ হিসেবে গ্রহণ করবে কিনা। চুক্তিতে যেটা আছে আদালত কি এটা ক্ষতিপূরণ হিসেবে গণ্য করবে কিনা। চুক্তিভঙ্গের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ যে সম্ভাব্য প্রকৃত ক্ষতির সম্মুখীন হবে সেই সম্ভাব্য প্রকৃত ক্ষতির যুক্তিযুক্ত হিসাবের ভিত্তিতে যদি ক্ষতিপূরণের অর্থের পরিমাণ নির্ধারণ করা হয় তাহলে সেটা নির্ধারিত ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। কিন্তু নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ জরিমানা হিসেবে গণ্য হবে যদি উক্ত অর্থ প্রকৃত ক্ষতির যুক্তিযুক্ত হিসাবের ভিত্তিতে নির্ধারণ না করে বরং উক্ত অর্থ শাস্তি বা হুমকি আকারে নির্ধারণ করা হয়। কথাগুলো একটু এই টাইপের। বলছে যে যদি শাস্তি হিসেবে নির্ধারণ করে জরিমানা, কিন্তু নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ জরিমানা হিসেবে গণ্য হবে যদি উক্ত অর্থ প্রকৃত ক্ষতির যুক্তিযুক্ত হিসাবের ভিত্তিতে নির্ধারণ না করে বরং উক্ত অর্থ শাস্তি বা হুমকি আকারে নির্ধারণ করা হয়। তো কেমনে, একটু নিচে আমরা আসলে আহ উদাহরণগুলো পড়লে আশা করি বুঝবো। দেখেন যে এখানে একটা উদাহরণ আছে, সবার নিচে দেখেন, ক্ষয়ের সাথে ক চুক্তি করে যে কোনো নির্দিষ্ট দিনে খকে 500 টাকা প্রদানে ব্যর্থ হলে 1000 টাকা প্রদান করবে। বলছে যে তোমারে 1 তারিখে 500 টাকা দিব, যদি 1 তারিখে 500 টাকা দিতে না পারি তাহলে আমি কত দিব? 1000 টাকা। ক নির্ধারিত দিনে খকে 500 টাকা প্রদানে ব্যর্থ হয়। কয়ের নিকটতে খ অনধিক 1000 টাকা পরিমাণের এমন কোন ক্ষতিপূরণ আদায়ের অধিকারী হবে যা আদালত যুক্তিযুক্ত মনে করে, যেহেতু বলাই আছে। আচ্ছা, অপরদিকে ক কোনো এক বিশেষ দিনে আদালতে উপস্থিত হওয়ার জন্য 500 টাকা জরিমানায় নিজেকে আবদ্ধ করে একটি মুচলেকা দেয় যে আমি যদি ভবিষ্যতে মানে এত তারিখে আদালতে উপস্থিত হতে না পারি তাহলে আমি 500 টাকা কি দেবো? জরিমানা দেবো। তিনি তার মুচলেকা নাকচ করে তিনি সম্পূর্ণ জরিমানা প্রদান করার জন্য দায়ী, কিন্তু এর বেশি না।
এখানে একটা বিষয় আছে, ওই জায়গা বলছে যে যে এত তারিখের মধ্যে দিব, এত তারিখে 500 টাকা দিব, 500 যদি না দিতে পারি তাহলে ও দিব কত, 1,000 টাকা। ওইটা হলো এক ধরনের ক্ষতিপূরণ। আর এটা হলো জরিমানা, যে মুস্তাকা দিচ্ছেন যে 500 টাকা অমুক তারিখে আসবো, যদি আমি না আসতে পারি তাহলে 500 টাকা জরিমানা দিব, এই জায়গায় সে 500 দিতেই বাধ্য। তো সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য এই ধরনের প্রশ্ন আসতে পারে, জেনে রাখা ভালো হতে যদি দেখেন। আচ্ছা, অনাদায়ের তারিখ হতে বর্ধিত সুদের কোন শর্ত জরিমানার শর্ত হতে পারে, উদাহরণটা একটু পড়ি দেখেন। খ কে ক 6 মাস শেষে শতকরা 12 ভাগ সুদ সহ 1,000 টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। আবার পড়ি, খ কে ক 6 মাস শেষে, মানে জায়গা ক দিচ্ছে করিম দিচ্ছে খবির রে, 6 মাস শেষে শতকরা কত ভাগ সুদ, 12 ভাগ সুদ সহ 1,000 টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। করিম বলতেছে কবির রে যে ভাই, 6 মাস শেষে আপনারে আমি 12 ভাগ সুদ সহ 1,000 টাকা দিব। কাহিনী কি বুঝতেন? শর্ত থাকে যে 6 মাস সমাপ্তিতে অনাদায়ের ক্ষেত্রে অনাদায়ের তারিখ হতে 75% হারে সুদ প্রদান করতে হবে। বলতেছে যে 6 মাস শেষে যদি এই 12% হারে যদি তুমি 1,000 টাকা না দাও, তাহলে অনাদায়ের তারিখ হইতে সুদ দিতে হবে কত পার্সেন্ট হারে, 75% হারে। তো এটা জরিমানা স্বরূপ একটা শর্ত, মানে যদি তুমি এটা না পারো তাহলে এটা দিবা, এটা জরিমানা স্বরূপ একটা শর্ত। কয়ের নিকট হতে খ কেবল এই পরিমাণ ক্ষতিপূরণ আদায়ের অধিকারী যা আদালত যুক্তিযুক্ত মনে করে। খ 75% হারে ক্ষতিপূরণ পাবে এমনটি নাও হতে পারে। নর্মালি তো ক্ষতিপূরণ পাবে, বাট 75% হারের যে একটা ক্ষতিপূরণ, এটা হলো একটা যে জরিমানার মতো আর কি। যদি তুমি 12% হারে দিতে না পারো, তাহলে তুমি 75% হারে দিবা এতদিন। বাট এই 75% হারেই যে আদালত দিতে বাধ্য, সেটা বলে নাই। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, সাক্ষ্য কন্ট্রাক্ট অ্যাক্ট একটু ভেজাল, এখন আমাদের সময়ও কম, এই সকল জিনিস অনেক বিস্তারিত ব্যাখ্যা করা লাগে। তো আমরা উদাহরণগুলো একটু মনে রাখি, আশা করি এর মধ্যেই বাদবে। কোনো বেসরকারি ব্যবসা সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ নির্ধারিত থাকলে ক্ষতিগ্রস্ত পক্ষ তা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-এর 74 ধারা অনুযায়ী কিরূপ ক্ষতিপূরণ পাবে। বলছে যে ক্ষতিপূরণ নির্ধারিত থাকলে, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ এর 74 ধারা অনুযায়ী কিরূপ ক্ষতিপূরণ পাবে। চুক্তিতে উল্লেখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ, মানে ওখানে যে ক্ষতিপূরণের কথা বলা আছে এর মধ্যে যেটা যৌক্তিক সেটা। ব্যাখ্যাটা একটু পড়ি। চুক্তিতে উল্লেখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ যেটা আদালত যুক্তিযুক্ত মনে করে, এবং এমন ক্ষতিপূরণ কোনো ক্রমে চুক্তিতে উল্লেখিত ক্ষতিপূরণ অপেক্ষা বা পরিমাণ অপেক্ষা বেশি হবে না। চুক্তিতে যে পরিমাণ ক্ষতিপূরণ বা জরিমানা আকারে যাই উল্লেখ থাকুক না কেন, নির্ধারিত ক্ষতিপূরণ যাই হোক না কেন, ক্ষতিগ্রস্ত পক্ষ যৌক্তিক ক্ষতিপূরণ পাবে, এবং সেটা উল্লেখিত নির্ধারিত ক্ষতিপূরণ বা জরিমানা অপেক্ষা বেশি হবে না। এটার অর্থ হলো, মূল যে কথা সেটা হলো যে চুক্তিতে যে ক্ষতিপূরণই থাকুক না কেন, চুক্তি ভঙ্গ হইলে যে আপনি এক্সাক্ট ওই ক্ষতিপূরণই পাবেন বিষয়টা তা না, সর্বোচ্চ ওইটা পেতে পারেন, বাট আদালত ইচ্ছা করলে এর কমও দিতে পারে। এই হলো কথা। জি, সর্বোচ্চ ওই পর্যন্ত হবেন, কিন্তু এর বেশি তো পাবেনই না, ইচ্ছা করলে কমও দিতে পারে। কথা যত বেশি বেশি সম্ভব হবে। জি, যত বেশি বেশি সম্ভব লিখতে হবে। জি, তো আমরা একটু বিরতিতে যাই, আসেন। দেখেন, বৈধভাবে চুক্তি রোধের পক্ষের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, দরকার নেই বিস্তারিত পড়বো না, জাস্ট এই উদাহরণটা পড়ি দেখেন। ক নামক এক গায়িকা খ নামক থিয়েটার ম্যানেজারের সাথে তার থিয়েটারে পরবর্তী 2 মাস প্রতি সপ্তাহে 2 রাত গান গাওয়ার চুক্তি করে। খ তাকে প্রত্যেক রাতেই উক্ত কাজের জন্য 100 টাকা প্রদানের চুক্তি করে। ষষ্ঠ রাতে ক ইচ্ছাকৃতভাবে থিয়েটারে অনুপস্থিত থাকে এবং খ চুক্তিটি বাতিল করে। চুক্তির অসম্পূর্ণতার কারণে খ এর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য খ ক্ষতিপূরণের দাবি করতে পারে। এটা আমি মোটামুটি পড়েই বুঝতে পারতেছেন যে সে ক্ষতিপূরণ পাওয়ার হকদার। তো কোন ধারায় কি আছে এই ধরনের প্রশ্ন, ধারাওয়াইজ প্রশ্ন চুক্তি আইন থেকে বলতে গেলে আসেই না, জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। তো 4 নাম্বার নিষেধাজ্ঞার একটা উদাহরণ দেখেন। নিষেধাজ্ঞা এগুলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে মিল আছে। এ বি কে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে এবং বি সেখান থেকে বালি বা নুড়ি পাথর খনন বা উত্তোলন না করার জন্য চুক্তিবদ্ধ হয়। বলছে আমি বালি
বা নুড়িপাথর খনন বা উত্তোলন করব না। বি কে চুক্তি লঙ্ঘনমূলক খনন কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা দায়ের করতে পারবে, এটা আমরা জানি নাকি। জি। তো সেলফ প্র্যাকটিসের মোটামুটি 6 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যে অনাদায়ী তারিখ হতে বর্ধিত সুদের কোনো শর্ত ড্যাশ শর্ত হতে পারে। অনাদায়ী তারিখ হতে বর্ধিত সুদের কোনো শর্ত জরিমানা রূপে হতে পারে, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন। 8 নং গুরুত্বপূর্ণ, 8, 11, 11টা যদি আমরা পড়ি, যে ক্ষেত্রে চুক্তির পক্ষগণ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে কি পরিমাণ ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করবে সেটা অগ্রিম চুক্তিতে নির্ধারণ করে দেয়, সেই ক্ষেত্রে এমন ক্ষতিপূরণ ড্যাশ হিসেবে গণ্য হবে। নির্ধারিত ক্ষতিপূরণ বা লিকুইডেটেড ড্যামেজ, যে কি মনে আছে কিনা আপনাদের, লিকুইডেশন অফ ড্যামেজ ইজ নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স, কোথায় আছে বলেন তো? ক্ষতিপূরণের ক্ষতিপূরণ প্রদানের শর্ত থাকলেও চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বাধ্য করা যাবে কত দ্বারা? বলতেছি স্যার এটা সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের কত দ্বারা? যদি সে খেসারত 20 দ্বারা। 20 ধারা। জি। জি, আর সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের 20 20 ধারা, দ্বারা ওই জায়গায় বলা আছে যে ক্ষতিপূরণ প্রদানের কথা থাকলেও তাদেরকে বাধ্য করা যাবে। যাবে। একটু আচ্ছা, 13, আমরা চলে এসে ক্ষতিপূরণ এবং জামিনের চুক্তি, ইনডেমনিটি অ্যান্ড গ্যারান্টি। জি। ক্ষতিপূরণের চুক্তিটা যদি আমরা দেখি, দেখেন যে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি চুক্তি আইনের 124 ধারায়, এটা একটু মনে রাখেন, 124 ধারায় ক্ষতিপূরণের চুক্তি কন্ট্রাক্ট অফ ইনডেমনিটিকে সংজ্ঞায়িত করা হয়েছে। 124 ধারায় বলা হয়েছে যে চুক্তি দ্বারা স্বয়ং অঙ্গীকারকারী কার্য দ্বারা বা অন্য ব্যক্তির কার্য দ্বারা সাধিত কোনো ক্ষতি থেকে এক পক্ষ অন্য পক্ষকে রক্ষা করার অঙ্গীকার বা প্রতিশ্রুতি করে, সেই চুক্তি হলো ক্ষতিপূরণের চুক্তি। চুক্তি। তো ক্ষতিপূরণের চুক্তির পক্ষগণ দেখেন, যে যে ব্যক্তি ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয় তাকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দাতা বা অঙ্গীকারকারী বলা হয়, ইনডেমনিফায়ার। আর যাকে এরূপ প্রতিশ্রুতি দেওয়া হয়, যাকে দিচ্ছে, জি। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি গ্রহীতা বা অঙ্গীকার গ্রহীতা বা ইনডেমনিটি হোল্ডার বলা হয়। তো ক্ষতিপূরণের চুক্তি খুব সহজ। বীমা চুক্তি হলো ক্ষতিপূরণের চুক্তি। বীমা, বিভিন্ন প্রকার বীমা আছে না, জি স্যার। যে যদি আমি ধরেন স্বাস্থ্য বীমা, ভবিষ্যতে যদি আমি অসুস্থ হই এত টাকা পাবো ক্ষতিপূরণ। হ্যাঁ, সকল প্রকার বীমা, জীবন বীমা ব্যতীত দেখেন 200 টাকা নিয়ে সি বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করলে যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ এ বি কে প্রদান করার শর্তে এ বি কে চুক্তি করেছে। এ এবং বি এর, এটা একটু জটিল উদাহরণ, জাস্ট মনে রাখবেন বিভিন্ন ধরনের বীমা হলো কি ক্ষতিপূরণের চুক্তি, চুক্তি। এটা খেয়াল করেন। জি স্যার। তো ভবিষ্যৎ ক্ষতির সুরক্ষা বিধান করার জন্য ক্ষতিপূরণের চুক্তি করা হয়। প্রতিশ্রুতিদাতার নিজের দ্বারা বা তৃতীয় পক্ষের কার্যের দ্বারা যে ক্ষতি হয় শুধুমাত্র সেই ক্ষতির ক্ষেত্রেই ক্ষতিপূরণের চুক্তি সীমাবদ্ধ। এমন ক্ষতি অবশ্যই কোনো মনুষ্য প্রতিনিধির মাধ্যমে হতে হবে। দুর্ঘটনা যেমন অগ্নি, সমুদ্র বিপর্যয়ের মাধ্যমে সংঘটিত কোনো ক্ষতি ক্ষতিপূরণের চুক্তির আওতায় আসে না। জীবন বীমা ব্যতীত সকল বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তির উদাহরণ। এই জায়গা যদিও বলছে অগ্নি সমুদ্র বিপর্যয় আসে না, বাট অ্যাকচুয়ালি ওইগুলাও আপনার ক্ষতিপূরণের চুক্তি হিসেবেই গণ্য হবে। তো ক্ষতিপূরণের চুক্তিতে 2টা পক্ষ থাকে, একটা হলো ওই যে আপনার ইনডেমনিফায়ার, আর একটা হলো ইনডেমনিটি হোল্ডার। হোল্ডার। তো বৈধ ক্ষতিপূরণের চুক্তির শর্ত সমূহ, এটা আমরা একটু দেখি, দেখেন ক্ষতিপূরণের চুক্তি বৈধ চুক্তির সকল শর্ত পূরণ করবে। তাছাড়া একটি বৈধ চুক্তি পূরণের চুক্তি নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করবে, যথা একটি ক্ষতিপূরণের চুক্তি 2টি পক্ষের মধ্যে সম্পাদিত হয়। কয়টা পক্ষ? 2টা। একটা হলো প্রতিশ্রুতি দাতা আর একটা হলো প্রতিশ্রুতি গ্রহীতা। ক্ষতিপূরণের চুক্তি একটি বৈধ চুক্তির সকল শর্ত পূরণ করবে, যেমন প্রস্তাব, প্রতিদান, স্বাধীন সম্মতি, এগুলো সব থাকবে। জি। 3 নাম্বার দেখেন, ক্ষতিপূরণের চুক্তি শুধুমাত্র তখনই প্রতিপালন করা যেতে পারে যখন ক্ষতিপূরণ গ্রহীতা কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে বা হতে যাচ্ছে। ভবিষ্যৎ কোনো ক্ষতি হতে পারে, এমন কোনো ক্ষতি হতে ক্ষতিপূরণ গ্রহীতাকে রক্ষা করার উদ্দেশ্যে ক্ষতিপূরণের চুক্তি করা হয়। সো
এটা লাগতে অন্য কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হতে পারে, কিন্তু কোনোভাবে দৈব ঘটনা বা ঝড় দ্বারা সংঘটিত ক্ষতি হবে না, চুক্তি ব্যক্ত বা অব্যক্ত হতে পারে। তো এখন আমরা এখানে বিগত বছরের 1 নম্বর প্রশ্নটা যদি একটু পড়ি, ক খ কে 1000 টাকা ধার দেন এই শর্তে যে খ উক্ত টাকা ফেরত না দিতে পারলে গ ক কে তা ফেরত দিবেন। ধার দিছে, বলতে যে যে সে এই টাকা যদি ফেরত না দেয় তাহলে তোমার এই টাকা ফেরত দিব। জি। তো এটারে বলা হচ্ছে আপনার ক্ষতিপূরণের ক্ষতিপূরণ চুক্তি। চুক্তি। দেখেন প্রায় চুক্তি যেটা কোয়াসি কন্ট্রাক্ট আজকে পড়ছি, জি। ওই যে নাবালক জি স্যার। বাদী চুক্তি, বাদী ধরছি যে আজকে আইপিএল এ অমুক টিম জিতলে অমুক টিম হারবে, এটা হলো বাদী চুক্তি। জি। জিম্মা চুক্তি আমরা সামনে পড়বো। জিম্মা চুক্তি মানে হলো আপনি আপনার আহ, জামা কাপড় দর্জির কাছে রেখে আসছেন, জিম্মায় দিয়ে আসছেন, এটা হলো জিম্মা চুক্তি। সে জামা কাপড় বানায় আপনারে আপনার জামা কাপড় ফেরত দিবে, এটা হলো জিম্মা চুক্তি। আর এই জায়গায় বলছে যে এত টাকা ধার দিছে এই শর্তে যে আমি শাকিল 1000 টাকা ধার দিচ্ছি, তানভীর আলম খান বলতেছে যে শাকিল যদি না দেয় 1000 আপনারে আমি দিয়ে দিব। এটা হলো ক্ষতিপূরণের ক্ষতিপূরণ চুক্তি। চুক্তি। ক্ষতিপূরণ চুক্তি। শাকিল ক্ষতিপূরণ কে একজন। আমি 1000 টাকা ধার দিছি, এখন তানভীর আলম খান বলতেছে যে আপনি 1000 টাকা দেন, যদি শাকিল পরিশোধ করতে না পারে তাহলে আমি দিয়ে দেবো। বেল বন্ড। তো সেলফ প্র্যাকটিসের 4, 5, 6, 6 নাম্বারটা গুরুত্বপূর্ণ দেখেন। ক্ষতিপূরণের চুক্তি এর ক্ষেত্রে কয়টি পক্ষ থাকে? দুটি পক্ষ। দুইটি পক্ষ একটি চুক্তি। একটি চুক্তি। ক্ষতিপূরণের চুক্তি দেখেন, ক্ষতিপূরণের চুক্তি কোর্ট কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি হলো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, এক প্রকারের ঘটনা সাপেক্ষ চুক্তি। জি। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট মনে আছে? জি স্যার। ওই যে অসম্ভব ঘটনা ঘটলে বা না ঘটলে। সো ক্ষতিপূরণের চুক্তি এক প্রকারের কন্ট্রাক্ট অফ কন্টিনজেন্ট বা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। 30, 35। এমন জিনিসগুলো সহজ, জিনিসগুলো এমনি সহজ কিন্তু পড়তে জানি কেমন জানি একটা লাগে। আমরা চলে আসি জামিনের চুক্তি, কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। আপনার মধ্যে মানে আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে যে কোনটা ক্ষতিপূরণ আর কোনটা জামিন। জি। জি স্যার। তো ইউনিফায়ার। জামিনের ক্ষেত্রে পক্ষ থাকে 3 জন ভাই। ব্যাংক থেকে আপনি লোন নিচ্ছেন, এটা হলো জামিনের চুক্তি। ব্যাংক থেকে আপনি 5 কোটি টাকা লোন নিচ্ছেন, জি। আপনি লোন গ্রহণ করতেছেন, ব্যাংক দিচ্ছে, আর আপনি যে নিচ্ছেন আপনার একজন জামিনদার থাকে। হ্যাঁ। তাহলে জামিনের ক্ষেত্রে কন্ট্রাক্ট অফ গ্যারান্টির ক্ষেত্রে পক্ষ থাকে 3 জন, বুঝছেন? জি স্যার। কিন্তু কন্ট্রাক্ট অফ ইনডেমনিটির ক্ষেত্রে পক্ষ থেকে কয়জন? 2 জন। 2 জন। এই যে দেখেন, তাহলে আপনি বীমা চুক্তি দিয়ে মনে করবেন এটা হলো কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি, আর ব্যাংক থেকে যে লোন নিচ্ছি এটা আছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। গ্যারান্টি। তো চুক্তি আইনের 126 ধারায় নিশ্চয়তার বা জামিনের চুক্তি কন্ট্রাক্ট অফ গ্যারান্টিকে সংজ্ঞায়িত করা হয়েছে। 126 ধারায় বলা হয়েছে যে তৃতীয় পক্ষের ব্যর্থতার কারণে তার কোনো অঙ্গীকার পালন করা বা দায় হতে অব্যাহতি দেওয়া চুক্তি হলো জামিনের চুক্তি। তো এখানে আমরা চলে এসে দেখেন যে জামিনের চুক্তির পক্ষ, জামিনের চুক্তির ক্ষেত্রে গোল দিবেন 3টি পক্ষ থাকে। কয়টা পক্ষ? 3টে পক্ষ। 3টা পক্ষ। 3টা পক্ষ, প্রথমটা দেখেন জামিনদার, সিওরিটি। যে ব্যক্তি এরূপ প্রতিশ্রুতি বা গ্যারান্টি দেয় তাকে বলে জামিনদার। মুখ্য দেনাদার, প্রিন্সিপাল ডেটর, যার পক্ষে এরূপ প্রতিশ্রুতি বা গ্যারান্টি দেওয়া হয় তাকে মুখ্য দেনাদার বলে, মানে যে লোন নিচ্ছে জি। ব্যাংক থেকে তারা বলে মুখ্য দেনাদার। আর লোন সে নিচ্ছে তারে যে মানে তারে যে সিকিউরিটি দিচ্ছে যে ওরে লোন দেন আমি জামিনদার, এটা হলো সিউরিটি। আর পাওনাদার বা ক্রেডিটার, ক্রেডিটার হচ্ছে কি ব্যাংক। ব্যাংক। যার নিকট প্রতিশ্রুতি বা গ্যারান্টি দেওয়া হয় তাকে বলে কি? পাওনাদার। বুঝতে পারছেন? তাহলে ব্যাংক হচ্ছে ক্রেডিটার, যে লোনটা নিচ্ছে তারা বলে মুখ্য দেনাদার বা প্রিন্সিপাল ডেটার। আর এখানে জামিনদার বা সিউরিটি হচ্ছে কি? যে ওই যে বলতেছে যে ওরে লোন দেন। তো জামিনের চুক্তির ক্ষেত্রে পাওনাদার, মুখ্য দেনাদার বা জামিনদার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করা হয়। অর্থাৎ জামিনের চুক্তি একটি ত্রিপক্ষীয় চুক্তি।
কারণ এমন চুক্তিতে তিনটি পক্ষ থাকে। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন চুক্তির ক্ষেত্রে তিনটা পক্ষ থাকে? ক্ষতিপূরণের চুক্তি, ঘটনা সাপেক্ষ চুক্তি, জামিনের চুক্তি, জিম্মা চুক্তি, কোনটা? জামিনের চুক্তি। বুঝতে পেরেছেন? জামিনের চুক্তির ক্ষেত্রে জামিনদার দেনাদারের অনুরোধ ক্রমে প্রতিশ্রুতি বা গ্যারান্টি দিবে, পাওনাদারের অনুরোধ ক্রমে না। পাওনাদারের অনুরোধ ক্রমে না, দিবে কার কাছে? যে যে দেনাদার, সে বলতেছে যে ভাই আমার, আপনি আমার একটু জামিনদার হন যাতে আমি লোনটা পাই। তো তাহলে আমরা এখানে দেখি, ব্যাংক ঋণের ক্ষেত্রে ব্যাংক হলো পাওনাদার, যে ব্যক্তি ঋণ গ্রহণ করলো সে হলো মুখ্য দেনাদার, এবং মুখ্য দেনাদার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে উক্ত ঋণ পরিশোধ করতে যে ব্যক্তি জামিন বা গ্যারান্টি বা প্রতিশ্রুতি দিল সে হলো কি? জামিনদার। বুঝছেন? তো জেনে রাখা ভালো। দেখেন, জামিনের চুক্তি মৌখিক বা লিখিত হতে পারে। এটা মৌখিক হতে পারে, লিখিত এটা লিখিত হতে পারে। মৌখিক হলে তো আসলে প্রমাণ করার সুযোগ। অবশ্যই প্রমাণের সুযোগ আছে। মৌখিক হলে প্রমাণ করবেন মৌখিক সাক্ষ্য দিয়ে, আর লিখিত হলে প্রমাণ করবে দালিলিক সাক্ষ্য দিয়ে। আচ্ছা, তো মৌখিক নিয়ে যে কোনো সময় অস্বীকার করে এবং পরে হচ্ছে এটা নিয়ে ক্যাসাল করে যে এখন মৌখিক তো আপনার সাক্ষী থাকতে আদালত হবে। বলে যে এখন আপনি যদি সাক্ষী, যদি যে বিষয়টা, যে বিষয়টা মৌখিক ভাবে এখনো অনুমতি আছে সেটা তো ডেফিনেটলি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। এখন আপনি যদি আকাশে বাতাসে সাক্ষী দেখেন তাইলে তো হবে না। মানে সেটা তো সাক্ষ্য আইনের ধারার সাথে মিলতে হবে আর কি। মৌখিক সাক্ষ্যের অনুমতি থাকতে হবে। নট অনলি সাক্ষ্য আইন, ধরেন আমরা সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের 12 ধারায় পড়ছি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। তাহলে 12 ধারায় কিন্তু বলে নাই যে চুক্তি মৌখিক নাকি লিখিত হতে হবে, কিন্তু এর একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে 21 কতে, যে যদি চুক্তিটা স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি হয় তাহলে অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। তার মানে ওইটা ছাড়া আর সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইন অনুসারে অন্যান্য চুক্তি লিখিত মৌখিক, মানে লিখিত না হইলেও সমস্যা নাই। ভাই, একটা আইন পড়াইতে যখন আপনারা এক একজন প্রশ্ন করবেন তখন একটা আইন পড়াইতে অনেক কিছু জানা লাগে। থেকে আরেকটা চলে বুঝতে পারছেন? ধরেন আপনারা তো এই ক্লাসে কেউ প্রশ্ন করেন না, প্রশ্ন করলে যে পড়ায় তারও বেশি খবর হয় যে এ কি প্রশ্ন করতে পারে, কি আসতে পারে না পারে। এই কারণে এখন আপনারা যে প্রশ্নগুলো করেন না এই প্রশ্নগুলো কিন্তু বর্তমানে আমি উত্তর দিয়ে দিই যে আপনারা তো করেন না, এই জায়গায় এই প্রশ্ন হতে পারে। আচ্ছা দেখেন, তো তাহলে জামিনের চুক্তির প্রকারভেদ। জামিনের চুক্তি হতে পারে ঋণ পরিশোধের, ধারে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধ করার চুক্তি, সততার জামিন। আরে বাবা, সততার জামিন। সো এগুলা আর পড়তেছি না, জাস্ট সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন 3 নাম্বার প্রশ্নটা দেখেন, 3 নাম্বার প্রশ্নটা দেখেন, তৃতীয় পক্ষের ব্যর্থতার কারণে কোনো অঙ্গীকার পালন করার বা দায় হতে অব্যাহতি দেওয়ার চুক্তি হলো তৃতীয় পক্ষের ব্যর্থতা। কি বলে ভাই? জামিনের চুক্তি। আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট আপনি যখন পড়বেন একটু জটিল লাগবে, বাট আমরা যা পড়ছি এটা একবার রিডিং পড়ে যাবেন, দেখবেন যে এর মধ্যে থেকে আল্লাহর রহমতে পেয়ে গেছেন। তো জামিনের চুক্তি বা কন্ট্রাক্ট অফ গ্যারান্টি এর ক্ষেত্রে কয়টি পক্ষ থাকে বলেন? তিনটা। তো আপনার মনে রাখতে হবে যে জামিনের চুক্তির ক্ষেত্রে তিনটা পক্ষ থাকে। আর ব্যাংক থেকে লোন নিলে এটা হলো জামিন, আর আর ওই যে আপনার বীমা হলো কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি বা ঘটনা সাপেক্ষে চুক্তি। 13 নাম্বার গুরুত্বপূর্ণ, 14। আমরা একটু চলে আসি গ্যারান্টের জন্য প্রতিদান, কনসিডারেশন ফর গ্যারান্টি। প্রতিদান, রেজাল্ট নিয়ে এত নাটক করতেছে। আচ্ছা বলেন কোন ধরনের চুক্তিতে, কোন ধরনের চুক্তিতে প্রতিদান না থাকলেও সেই চুক্তিটা বৈধ হতে পারে? গতকাল পড়ছি প্রতিদান নাই, কোন ধরনের চুক্তি? স্যার, প্রতিদিন মেয়ে ছিল ওই যে লাদা যদি ভালোবাসা স্যার, স্নেহ ভালোবাসা আর কি। পূর্ববর্তী আপনার কাজ করে যে সদুদ্দেশ্যে স্বেচ্ছামূলক কাজ, মানে নিজের ভালোবাসা। তো গ্যারান্টির জন্য প্রতিদান দেখেন, অন্যান্য চুক্তির ন্যায় জামিনের চুক্তি একটি বৈধ চুক্তির সকল শর্ত পূরণ করবে। মুখ্য দেনাদার যে প্রতিদান গ্রহণ করে উক্ত প্রতিদান জামিনদারের জন্য পর্যাপ্ত প্রতিদান হিসেবে গণ্য হবে।
127 ধারায় বলা হয়েছে মুখ্য দেনাদারের উপকারের জন্য পাওনাদার কর্তৃক কোনো কিছু করা বা কোনো প্রতিশ্রুতি প্রদান করা জামিনদারের নিকট পর্যাপ্ত প্রতিদান হিসেবে গণ্য হবে। এখন প্রতিদান তো ডেফিনেটলি হচ্ছে যে তানভীর আলম খানকে 5 কোটি টাকা ধার দিচ্ছে, ব্যাংক লোন দিচ্ছে, জি তানভীর আলম খানের জামিনদার হলো মুসাবিন শমশের। এখন তার তো একটা কলমের দাবি 4 কোটি টাকা, তাহলে সে যে কথা দিচ্ছে সেইটাই প্রতিদান। জি মোসাবিন শমশের সে একা একা খায় না, তারা খাওয়াই দিতে হয়, তার ওয়াইফ খাওয়াই দেয়। আমি চিন্তা করি টয়লেটে গেলে কি হয়, দেখেন। হ্যাঁ আচ্ছা, মুসাবিল সংসদে তো 6 নাম্বার দেখেন, 6 সেলফ প্র্যাকটিসের 6। দিয়ে কাম সেটা একটা রাজনৈতিক দল করছে, কিছু মানুষ দিয়ে টাকা পয়সা। জামিনদারের দায়, এটা আর পড়লাম না, এমনি পারবেন। 2 নাম্বারটা দেখেন, 2 সেলফ প্র্যাকটিসের 2। জি 5, 5 নাম্বার প্রশ্নটা শাকিল পড়েন, জোরে পড়েন। ক নামক জনৈক গ্রহীতার কোন বিনিময় বিল পরিশোধের জন্য ক ক্ষয়ের জামিনদার হয়, গ কর্তৃক বিনিময় বিলটি প্রত্যাখ্যাত হয়, এই ক্ষেত্রে ক দায়ী হবে বিলে উল্লেখিত পরিমাণের জন্য, উক্ত বিলের উপর সুদের জন্য, উক্ত বিলের উপর কোনো ব্যয়ের জন্য, উপরে সবগুলা। চলে আসেন ধারাবাহিক গ্যারান্টি, কন্টিনিউইং গ্যারান্টি। ধারাবাহিক গ্যারান্টি অনেকটা এরকম যে ব্যবসা লেনদেন করতেছেন, জি ব্যাংক বিভিন্ন সময় লোন নিচ্ছে, আপনি এর দেন, সমস্যা নাই, আমি আছি। আছে এটা হলো ধারাবাহিক গ্যারান্টি, তার মানে ব্যাংকের যে লোন চুক্তিও সে অনেকটা, কিছুদিন পর পরই নেওয়া লাগে তার, ব্যাংকের নিচ্ছে পরিশোধ করতেছে, নিচ্ছে সিদ্ধান্তগুলো পরিশোধ অনেকটা করতেছে। বিশ্বাসের উপরেই দেয় এরা। আর ওই জন্য ওইখানে রাজনৈতিক একটা ইয়া হ্যাঁ, আসতে পারে। তো ধারাবাহিক গ্যারান্টি, কন্টিনিউ গ্যারান্টি চুক্তি আইনের 129 ধারায় ধারাবাহিক গ্যারান্টিকে সংজ্ঞায়িত করা হচ্ছে। এই ধারায় বলা হয়েছে যে গ্যারান্টি ধারাবাহিক লেনদেন কার্যকর হয় তা ধারাবাহিক গ্যারান্টি বা জামিন বলা হয়। তো ধারাবাহিক গ্যারান্টি বাতিল বা প্রত্যাহার, যে ভবিষ্যৎ লেনদেন বিষয় নোটিশ দিয়ে ধারাবাহিক গ্যারান্টি বাতিল করা যায়, জামিনদারের মৃত্যুর কারণে ধারাবাহিক গ্যারান্টি বাতিল হবে। তো এখানে 5 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, খ কবির গণেশকে তার জমিদারি রাজস্ব আদায় নিয়োগ দিবে, এই প্রতিদানে করিম প্রতিশ্রুতি দেয় যে গণেশ কর্তৃক উক্ত রাজস্ব আদায়ে বকেয়া এবং পরিশোধের জন্য 5,000 টাকা পরিমাণ সে দায়ী হবে। তাহলে সে বলছে যে যাই করুক না কেন আমি দায়ী হব কত টাকা পর্যন্ত, 5,000 টাকা, এর বেশি হলে কিন্তু আমি দায়ী থাকবো হব না। তাহলে এটা এক ধরনের ধারাবাহিক গ্যারান্টি। রাগ একটা তাহলে ধরুন 6, 7 এগুলো পাশাপাশি একটু দেখে ফেলবেন। 9 নাম্বারটা দেখেন, ভবিষ্যৎ লেনদেনের ক্ষেত্রে জামিনদার ধারাবাহিক গ্যারান্টি বাতিল করতে পারে পাওনাদারকে কি দিয়ে, নোটিশ দিয়ে, যে কোনো সময়। জি জামিনদারের অব্যাহতি এগুলা পড়বো না, জামিনদারের অব্যাহতি বলেন তো দেখি, এমনিতে জিজ্ঞাসা করি ফৌজদারি কার্যবিধির কোথায় জামিনদারের অব্যাহতি আছে, মনে আছে 126 কিনা? ধারা 126-এ আছে, আর কোথায় আছে? 502 126 আর 502। 2 বন্ধ করে সহজ এখন। যে ক্ষেত্রে অব্যাহতি পায় না এগুলা ওইভাবে দেখবো না, এমনি জাস্ট দেখেন। যে সকল ক্ষেত্রে জামিন অবৈধ, এটা দেখি, যে সকল ক্ষেত্রে জামিন অবৈধ, মিথ্যা বর্ণনার দ্বারা অর্জিত জামিন অবৈধ। আপনি যদি মিথ্যা বর্ণনা দেন তাহলে ওই জামিন গ্যারান্টি অবৈধ। গুরুত্বপূর্ণ বিষয় গোপন করে অর্জিত জামিন অবৈধ। আর সহ জামিনদার যোগদান না করা পর্যন্ত পাওনাদার কাজ করবে না মর্মে চুক্তিতে জামিন প্রদান করলে উক্ত জামিন অবৈধ। এগুলো আসলে ওই 5 নাম্বার প্রশ্নটা পড়েন, 5 নাম্বার। একদম। না, পড়া লাগবে না, এমনি দেখেন আর কি। আচ্ছা, ঠিক। চলে আসেন জিম্মা চুক্তি, জিম্মা। তো এতক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্রাক্ট একটা যত চুক্তি আছে না কেন, একটা চুক্তির হলো 3টা পক্ষ থাকে, সেই পক্ষ হলো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। আর এই যে জিম্মা চুক্তিতেও কন্ট্রাক্ট মানে পক্ষ থাকে 2টাই, দেখেন জিম্মারে বলে বেলমেন্ট। নর্মালি কোনো ডকুমেন্ট সম্পাদন করলে তো দুইটাই পক্ষ থাকে, হ্যাঁ, আর থাকে সাক্ষী। কিন্তু এইগুলোতে হচ্ছে তিনটা, আর একটা কন্ট্রাক্ট অফ থাকে গ্যারান্টিতে থাকে 3 জন। জি, জিম্মা দেখেন বেল চুক্তি আইনের যে জিম্মা চুক্তি, এটা হলো জিম্মারে বলে বেইলমেন্ট, আর যিনি জিম্মা দাতা আর জিম্মা দার।
দাঁড় স্পেশাল সো ভেহিকল। এখানে আপনি যে জামা কাপড় বানাইতে দিচ্ছেন, জি। মানে টেইলারের কাছে যাচ্ছেন, টেইলার হচ্ছে আপনার ওই কাপড়ের জিম্মাদার, জিম্মাদার। আর আপনি হচ্ছেন জিম্মা জিম্মাদাতা। দাতা। বুঝেন কিনা? জি। আপনি কোথাও যখন মার্কেটে যাই, তখন পার্কিং এর জায়গায় গাড়ি পার্ক করে বা মোটরসাইকেল পার্ক করে নাকি? জি। তো ওই যাদের কাছে এই পার্কিং করে রাখা হচ্ছে তারা ওই জিনিসটার ওই মুহূর্তে কি জীবনদাতা। জিম্মাদার, জিম্মাদার। আর যে রাখতেছে সে হচ্ছে জিম্মাদাতা। জিম্মাদাতা। এই আর কি। তো জিম্মা চুক্তি সম্পর্কে আলোচনা করছে 148 থেকে 171। তো জিম্মা তো যে বললাম 148 ধারা অনুসারে জিম্মা অর্থ হলো এক ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তিকে কোনো উদ্দেশ্যে চুক্তিতে পণ্য অর্পণ করা, এই শর্তে যে যখন উদ্দেশ্য সাধিত হবে তখন উক্ত পণ্য প্রদানকারীকে ফেরত দিতে হবে বা তার নির্দেশ অনুযায়ী বিলি বন্টন করতে হবে। যখন সময় শেষ বা যখন উদ্দেশ্য সাধিত হবে তখন আমার জামা কাপড় আমার দিতে হবে। জি। তবে শর্ত আছে, জামা কাপড় গিয়ে আমি তো চাইলেই দিবে না, তারে আমার কি দিতে হবে, ফি দিতে হবে না ভাই? দিতে হবে। টাকা না দিলে তো সে দিবে দিবে না। না। তো জিম্মাদাতা আর জিম্মাদার ওই এগুলাই আমরা একটা ইলাস্ট্রেশন নিয়ে আসি। যদি দেখেন, এ জামা কাপড় সেলাই করার জন্য টেইলারের নিকট কিছু জামা কাপড় প্রদান করে, এটা হলো জামা কাপড়ের জিম্মা দাও। যখনই জামা কাপড় সেলাই হয়ে যাবে তখন একে ফেরত দিবে বা এ এর নির্দেশ ক্রমে অন্য ব্যক্তিকে অর্পণ করবে। অন্য ব্যক্তি মানে হলো, ধরেন আমি টেইলার্সে বানাইতে দিছি, এখন আমি আনতে যেতে পারি না, আমার ভাতিজারে পাঠাইছি যে যাও নিয়ে আসো, জি। তাহলে তো অন্য ব্যক্তিরও অর্পণ করতে পারে। পারে। তো উপাদান যদি দেখেন, দুই পক্ষের মধ্যে চুক্তিটি হতে হবে, একটা হলো জিম্মাদাতার, একটা হলো জিম্মাদার। জি। সুনির্দিষ্ট উদ্দেশ্যে পণ্য অর্পণ করা, দখলের জন্য পণ্য অর্পণ করা, উদ্দেশ্য শেষে পণ্য ফেরত দেওয়া। তো জেনে রাখা ভালো, যদি আমরা দেখি, দেখেন জিম্মা চুক্তির বিষয়বস্তু স্থাবর সম্পত্তি হবে না, এটা ভিবিআই যেগুলা থেকে প্রশ্ন আসতে পারে এটাই। জিম্মা চুক্তির বিষয়বস্তু কি হবে না? স্থাবর স্থাবর সম্পত্তি সম্পত্তি। হবে না। জিম্মা চুক্তির বিষয়বস্তু হলো পণ্য বা অস্থাবর সম্পত্তি। বুঝছেন? জি। তো বিগত বছরের একটা প্রশ্ন যদি আমরা দেখি, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর বিধান মতে কোন শর্তটি জিম্মায়ের আবশ্যকীয় উপাদান নয়? স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পত্তি হতে হবে। হতে। জিম্মা চুক্তি কিন্তু স্থাবর সম্পত্তি না। না। জিম্মা কি? অস্থাবর অস্থাবর সম্পত্তি বা সম্পত্তি। পণ্য। ঠিক আছে। ঠিক আছে। আপনি সোনার দোকানে উম, আহ, 1 ভরি ওজনের একটা গহনা বানাইতে দিছেন, জি। টাকা পয়সা সব পরিশোধ করে আসছেন, তাহলে ওই জায়গা গহনার দোকানের কোনরা হলো কি জিম্মাদার, দাঁড় আর জিম্মাদার। আপনি হচ্ছেন জিম্মা দাতা। দাতা। ঠিক আছে। ঠিক আছে। তো এখন দেখেন জিম্মার প্রকারভেদ। জিম্মা সাধারণত দুই প্রকার: সুবিধার ভিত্তিতে জিম্মা বা অর্থের বিনিময়ে বা সশুল্ক জিম্মা। যেমন ক তার জামা কাপড় আয়রন করতে লন্ড্রির দোকানে দিল, উক্ত উদ্দেশ্য সমাপ্ত হলে দোকানদার জামা কাপড় ক কে অর্পণ করবে। শর্ত হলো ক লন্ড্রির দোকানদারকে পারিশ্রমিক পরিশোধ করবে। করবে। তাহলে একটা হলো মানে অর্থের বিনিময়ে জি। জিম্মা, আর একটা দেখেন পুরস্কারের ভিত্তিতে জিম্মা বা বিনামূল্যে লেনদেনকে নিঃশুল্ক জিম্মা বলে, বিনামূল্যে জি। বা স্বেচ্ছাপ্রবৃত্ত জিম্মা বলে। যেমন ছুটির দিনগুলো ক তার গরুগুলো দেখাশোনা করার জন্য তার প্রতিবেশীর নিকট অর্পণ করলো, এবং পড়ার জন্য ক তার একটি বই বন্ধু খকে 1 সপ্তাহের জন্য অর্পণ করলো। জি। উল্লেখিত এই দুইটি উদাহরণে প্রতিবেশী বা বন্ধু কোনো প্রকার পারিশ্রমিক ব্যতীত উক্ত পণ্য বা প্রাণী দেখাশোনা করবে, এবং এই কারণে এইগুলো হলো নিঃশুল্ক জিম্মা। জিম্মা। বুঝছেন? জি স্যার। তাহলে একটা হলো শুল্ক জিম্মা, একটা হলো নিঃশুল্ক আর একটা জিম্মা। কি নিঃশুল্ক জিম্মা। জিম্মাদারের কর্তব্য। জিম্মাদার জিম্মাকৃত পণ্যের ত্রুটি ত্রুটি প্রকাশ, ডিসক্লোজ দ্য ফল্টস। তো জিম্মাকৃত পণ্যের যে দোষ ত্রুটি সম্পর্কে জিম্মাদার অবগত থাকে। যে দোষ ত্রুটি এমন পণ্যের ব্যবহার মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে বা জিম্মাদারকে মারাত্মক হুমকির বা ক্ষতির দিকে ধাবিত করে, সেটা জিম্মাদারকে প্রকাশ করতে বাধ্য থাকবে। আপনি গরু রাখতে দিছেন, এখন গরু আপনার অসুস্থ, এটা অবশ্যই তারা জানাই দিতে হবে যে আমার গরু অসুস্থ, মাঝে মাঝেই উল্টাপাল্টা করে। বা আপনি জামা কাপড় বানাইতে দিছেন, আপনার কাপড়ের মধ্যে একটু ছেঁড়া আছে, যে এই কাপড় একটু ছেঁড়া আছে, অবশ্যই এটা জিম্মাদারকে বলে দিতে হবে। জি। যদি জিম্মাদাতা এমন ত্রুটি প্রকাশ না করে তাহলে এমন ত্রুটি হতে জিম্মাদারের প্রতি সরাসরি সৃষ্ট যে কোনো ক্ষতির জন্য জিম্মাদাতা দায়ী হবে। জি। তো এরপরে দেখেন
জিম্মাদার কর্তৃক যত্ন নেওয়া, যত্ন নেওয়া, যত্ন তো যত্ন নেওয়ার কথা একটু অপ্রাসঙ্গিক কথা বলেন। আচ্ছা, জিম্মাদার কর্তৃক যত্ন নেওয়া, এটা একটু দেখি, দেখেন সকল জিম্মার ক্ষেত্রে জিম্মাদার জিম্মা গ্রহীতা তার নিকট জিম্মাকৃত পণ্যের ততখানি যত্ন নিতে বাধ্য যতখানি একজন বিচক্ষণ ব্যক্তি অনুরূপ পরিস্থিতিতে একই পরিমাণের মানের বা মূল্যের নিজের মালের প্রতি যত্ন নিয়ে থাকে। মূল কথা হলো যে যে আপনি জিম্মাদার, আপনি আপনার বস্তুর যেভাবে যত্ন নেবেন, ওই আপনি যে সম্পত্তি জিম্মা রাখছেন সেটারও সেইভাবেই যত্ন নেবেন। তো জিম্মাদাতা যদি 151 ধারায় উল্লেখিত যত্ন নিয়ে থাকে তাহলে জিম্মা কর্তৃক জিম্মাকৃত পণ্যের কোনো ক্ষতি, ধ্বংস বা অবনতির জন্য জিম্মাদাতা দায়ী থাকবে না। না। মানে সে যত্ন নিছে বাট তারপরেও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সো এর দায় কিন্তু জিম্মাদারে দেওয়া যাবে না। জি স্যার। তো বিষয়টা অনেকটা এরকম যে আপনি টেইলারের কাছে আপনার জামা সেলাই করার জন্য দিছেন, তো ওই কাপড়ে তো তার মানে সে ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করছে, কিন্তু আপনার কাপড়টাই খারাপ, দেখা গেলো সেলাইটা একটু খুলে গেছে, ফেঁসে গেছে, আপনার কাপড় খারাপ, এই জায়গায় তারে দায় দেওয়া যাবে না। কিন্তু যদি আমি একবার বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন, আমি একবার ব্লেজার বানাইতে দিছি গোপালগঞ্জের এক টেইলার্সে জি পরিচিত। তো উনি প্রথমবার বানাইলেন, বানানোর পরে আমি যখন আমার ব্লেজার পরতে গেছি, জি এই আমাদের ঘাড়ের কাছে এখানে ভাঁজ হয়ে থাকে এই জায়গায়। তো ফিটিং হয় না। ফি- এরপর পাঠাইলাম, বলছে ভাই ঢাকা পাঠাইতে হবে, ঢাকাতে বানায় আনছে, তো ঢাকার থেকে দ্বিতীয়বার আনছে, দ্বিতীয়বার আইনা প্রথমবার যে ভাঁজ ছিল দ্বিতীয়বার আরো অবস্থা আরো খারাপ হয়েছে। খারাপ হয়েছে। তো এখন দেখে টেকে সে বলতেছে ভাই আপনার ঘাড় মনে হয় বাঁকা, ঠিক আছে, ঘাড় বাঁকা, ঠিক আছে, এই কারণে ই যাচ্ছে। তখন আমি তো মেজাজ কেমন খারাপ হওয়া লাগে বলেন। আমার তো কাছে মেপে নিছিল তো কিরকম তার জানেন? মেপে নিছো, তারপরে ওনার ওনার দোকানে আরো অনেক ব্লেজার আছে, হ্যাঁ তার একটা পড়লাম, তো সে তার একটা আবার ঠিক ফিট আছে। হয়েছে। তাহলে বললাম ঘাড় বাঁকা হইলে তো এটা ফিট হওয়ার কথা না। কথা না। এরপর আবার সে পাঠাইছে, পাঠাইয়া থার্ড টাইম যখন আসছে জি অবস্থার কোনো উন্নতি হয় নাই। হয় নাই। তো মোটামুটি প্রথম যা ছিল তার চেয়ে খারাপ বাজে হয়েছে। তো এরপর থেকে ওই দোকানে আর আমি জীবনে যাই না, কারণ কতবার আর আপনার এই তিনবার পাঠাইছে, তিনবার পাঠাও, তো এই জায়গার ত্রুটি কিন্তু জিম্মাদারের, জি বুঝতে পারছেন। জি আর অ্যাকচুয়ালি উনি টেকনিক জানে না বানানোর, কারণ এক একজনের মানে যারা একেবারে প্রকৃত অভিজ্ঞ তারা জানে যে ইনার ক্ষেত্রে কোনটা ফিট হইতে পারে, যে কোনটা ভাঁজ খাবে বা কোনটা খাবে না সেটা না। এখন আপনি যখন অনভিজ্ঞ হবেন, আপনি আসল রোগ শনাক্ত করতে পারতেছেন না, তখন ঔষধ বিভিন্ন প্রকার দিয়ে যাচ্ছেন যে কোনটাই ঠিক হয় দেখা যাক, আমি তো জানি না একটাই তো ঠিক হবে হবে না। না। আর যারা অভিজ্ঞ তারা জানে যে এত ওষুধ খানোর দরকার নেই, এটা খাইলেই হচ্ছে। তো যাই হোক, একটা কথাকে আপনাকে ভালো। এলো এক অভিজ্ঞতা। আর এক অভিজ্ঞতা হচ্ছে যে গোপালগঞ্জে আর একবার আমি মোবাইলের ওই আপনার স্ক্রিন প্রোটেক্টর গ্লাস লাগাইতে গেছি জি আমার আগের স্যামসাং এর। তো ও করছে কি, গ্লাস লাগানোর পরে ওই এই হাওয়া ভিতরে হাওয়া ঢুকে গেছে, ওই হাওয়া আর বের করতে পারতেছে না। এখন বলতেছে ভাই আপনার স্কিন মনে হয় উঁচু। তো এইসব লোক মানে নিজের ত্রুটি ঢাকার জন্য, জি আর বলে স্কিন যদি উঁচু হয় তাহলে তুই যে মাত্র খুইলে যেটা লাগাইলি আগে যেটা ছিল সেটা তো ঠিকঠাকই ছিল। ছিল। আচ্ছা, তাহলে এখানে জিম্মাদারের কর্তব্য মোটামুটি পড়লাম। সেলফ প্র্যাকটিসে আপনার এখানে যে 7, তারপরে 10, 10 নম্বর প্রশ্নটা যদি একটু দেখেন, ক খকে একটি ঘোড়া ধার দিয়েছে যেটাকে ক বদমেজাজি বলে জানে। জি ঘোড়া যে বদমেজাজি তা ক খকে প্রকাশ করেনি। ঘোড়াটি দৌড়িয়ে পালিয়ে যায় এবং খ পড়ে যায় এবং আহত হয়। এই ক্ষেত্রে ক যেহেতু ভাড়ায় জামিন দিয়েছে, তাই ঘোড়া যে বদমেজাজি জানুক বা না জানুক, ক কি হবে বলেন, তাই হবে। দায়ী হবে। মানে জিম্মা দাতা যে তিনি যে বদমেজাজি এটা বলে দেওয়া উচিত ছিল, জি বা স্যার। বলুক বা না বলুক তিনি কিন্তু দায়ী এক্ষেত্রে হবে না। হবে। 11 পড়বেন, 11, 13। 13 নম্বরটা যদি দেখেন, একজন বেইলি তার নিকট গচ্ছিত বস্তু যুক্তিসঙ্গত যত্ন নিবে যতটুকু একজন সাধারণ বিচক্ষণ ব্যক্তি নিবে ততটুকু, আর তাদের নিজের পণ্যের মতো। জিম্মাদারের দায়
ওই তাই তাই যা আছে এগুলা এমনিতে পারবো ইনশাল্লাহ। প্রশ্ন আসলে বুঝতে পারবেন যে তো সেলফ প্র্যাকটিসের 2, সেলফ প্র্যাকটিসের 4, সেলফ প্র্যাকটিসের 5, 6, 7, 8। আচ্ছা, এখানে একটা কথা আছে। কথাটা হলো যে এখানে একটা উদাহরণ দেখেন, কোনটা বলে আমি একটু বলতে দাঁড়ান। 6 নাম্বারটা পড়ি, দেখেন। জিম্মাদারের সম্মতি ব্যতীত জিম্মাদার যদি তার নিজের পণ্যের সাথে জামানতকৃত পণ্য মিশিয়ে ফেলে, মানে আপনি জিম্মা দাতার সম্মতি ব্যতীত, সরি, মানে আমি একটা পণ্য আপনারে দিছি, এখন আপনার কাছে রাখছি, এখন আপনি আমার পণ্যের সাথে আপনার পণ্য মিশিয়ে ফেলছেন। এমন পণ্য পৃথকযোগ্য হলে এবং এটা যদি পৃথক করা যায়, তাহলে পণ্য পৃথক করার জন্য ব্যয় এবং ক্ষতি প্রদানের জন্য জিম্মাদার দায়ী থাকবে। কিন্তু যদি পৃথক করা না যায়, দেখেন, জিম্মাদার সম্মতি ব্যতীত, জিম্মাদাতার সম্মতি ব্যতীত জিম্মাদার যদি তার নিজের পণ্যের সাথে জামানতকৃত পণ্য মিশিয়ে ফেলে এবং এমন পণ্য পৃথক করা অসম্ভব হলে উক্ত ক্ষেত্রে শুধুমাত্র ক্ষতিপূরণ প্রদানের জন্য দায়ী থাকবে। এখন কেমনে আপনি বুঝবেন যে পৃথক করা যায় আর কেমনে যায় না? এটা দেখেন, 8 নাম্বার প্রশ্নটা পড়লে বুঝবো। ক, 45 টাকার মূল্যের 1 ব্যারেল কেপ ময়দা কয়ের জিম্মায় রাখে, ময়দা রাখছে, যে এই 1 ব্যারেল ময়দা তুমি রাখো। কয়ের সম্মতি ব্যতীত খ তার দেশি ময়দা উক্ত জামানতকৃত ময়দার সাথে মিশিয়ে ফেলে। মানে জিম্মাদার তার ময়দার সাথে যে, যেটা সে রেখে গেছে তার কাছে, এই ময়দা সে মিশিয়ে ফেলছে। তাহলে ময়দা কি আলাদা করা যায় বলেন? তাহলে ময়দার ক্ষতির জন্য ক খ কে ক্ষতিপূরণ দিবে। কিন্তু যদি আলাদা করা যেত, তাহলে তাহলে ওই আলাদা ব্যয় প্লাস ক্ষতিপূরণ, আলাদা করার ব্যয় প্লাস ক্ষতিপূরণ। দুইটাই। বুঝতেন? 9 নাম্বারটা দেখেন। ক, সরি, যত্ন নেওয়ার জন্য ক ক্ষয়ের হেফাজতে একটি গরু রাখলো। ক রাখছে ক্ষয়ের হেফাজতে, যে গরুটা আপনি রাখেন, গরুটির একটি বাছুর হলো। তো খ বাছুর সহ গরুটি ফেরত প্রদান করতে বাধ্য। এমন না যে বাছুর দেব না, বাছুর এবং গরু দুইটাই ফেরত দিতে বাধ্য। বাধ্য। তো জিম্মার অবসান কখন হয় দেখেন, যদি জিম্মাদার জামানতকৃত পণ্যের বিষয়ে জিম্মার শর্তের সাথে অসামঞ্জস্য বা পরিপন্থী কোনো কাজ করে, তাহলে জিম্মাদাতার ইচ্ছাক্রমে জিম্মা চুক্তি বাতিলযোগ্য হবে। মানে আপনি আর যে কারণে আপনার ওই জিনিসটা রাখছে, আপনি এটার পরিপন্থী কোনো কাজ করছেন, তাহলে এটা বাতিলযোগ্য হবে। মৃত্যুর কারণে নিঃশুল্ক বা বিনামূল্যের জিম্মার অবসান হয়েছে, তা 162 ধারায় বলা হয়েছে। তো মৃত্যুর কারণে এই ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ, জিম্মাদাতা বা জিম্মাদারের, জিম্মাদাতা বা জিম্মাদারের মৃত্যুর কারণে নিঃশুল্ক বা বিনামূল্যের জিম্মা অবসান হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে জিম্মাদাতা এবং জিম্মাদারের মৃত্যুর কারণে কোন ধরনের জিম্মা অবসান হয়? নিঃশুল্ক। ওই যে বই পড়তে দিছিলাম, বাইক চালাইতে দিছিলাম, বন্ধু তুমি চালাও বাইক, এইটা, বুঝছেন? তো নিঃশুল্ক জিম্মার অর্থ তো আমরা মোটামুটি জানি, ওই যে বিনামূল্যে রাখতে দিচ্ছেন আর কি, সেইগুলা। তো সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার, নিঃশুল্ক জিম্মার ক্ষেত্রে জিম্মাদাতা জিম্মাদারের প্রয়োজনীয় খরচ দিবে। 5 নাম্বার, লেখাটা ক্লিয়ার আসে নাই। পরে ওই যে হারানো পণ্য টন্য যা আছে, এগুলার সেলফ প্র্যাকটিসের 2, 3, সরি, হ্যাঁ 2 এর পরে 9 দিছে কে, 2, 3, 13। আমরা চলে এসেছি বন্ধক, প্লেস, প্লেস। দেখেন, আমরা সম্পত্তি হস্তান্তর আইনে বন্ধকের ইংরেজি পড়ছে মর্গেজ, আর এটার ইংরেজি হচ্ছে প্লেস। এই দুইটার ভিতর পার্থক্য আছে। প্লেস হলো যে অস্থাবর সম্পত্তি বন্ধক দিলে সেটা বলে প্লেস, আর স্থাবর সম্পত্তি বন্ধক দিলে সেটা বলে মর্গেজ বা রেহেন। বুঝতে পারছেন? তাহলে প্লেস আর মর্গেজ কিন্তু মানে সম্পত্তিগত পার্থক্য আছে, একটা হলো স্থাবর আর একটা হলো অস্থাবর। প্লেস হইলে অস্থাবর আর মর্গেজ হইলে স্থাবর। তো বন্ধক প্লেস, বন্ধক দাতা
পনার, বন্ধক গ্রহীতা পনি। আহ চুক্তি আইনের 172 ধারায় প্লেজ বন্ধক দাতা বা বন্ধক গ্রহীতা এর সংজ্ঞা দেওয়া হয়েছে। তো এই সংজ্ঞা মোটামুটি যে বন্ধকের উপাদানে যদি আসেন, উপাদানটা ভালোভাবে দেখেন যে জিম্মা চুক্তির ন্যায় বন্ধকের বিষয়বস্তু হলো গোল দেবেন অস্থাবর সম্পত্তি। কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। আর বাদ বাকি মোটামুটি শর্ত টর্ত সব একই। জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি, দেখেন ঋণ পরিশোধের প্রতিশ্রুতি হিসেবে জামানত হিসেবে প্রদত্ত অস্থাবর সম্পত্তি চুক্তি আইন অনুসারে বন্ধক নামে পরিচিত বা প্লেজ নামে পরিচিত। অন্যদিকে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি হিসেবে জামানত হিসেবে প্রদত্ত স্থাবর সম্পত্তি সম্পত্তি হস্তান্তর আইন 1882 অনুসারে রেহেন বা বন্ধক নামে বা মর্গেজ নামে পরিচিত। তাহলে বুঝতেন আশা করি জি স্যার। নাকি? আর অধিকার প্রতিকার মোটামুটি যা আছে এগুলো সব একই টাইপের, সম্পত্তি হস্তান্তর আইনের মতোই। জেনে রাখা ভালোতে আসি, দেখেন যে বন্ধক গ্রহীতা বন্ধকি পণ্য প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনের তারিখ হইতে 3 বছরের মধ্যে উক্ত বন্ধকি পণ্য উদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে প্লেজ হইলে 3 বছর জি অস্থাবর সম্পত্তি। জি স্যার। আর স্থাবর সম্পত্তি বন্ধক উদ্ধার মামলার তামাদি মেয়াদ কতদিন বলেন? 8 বছর। ফরক্লোজার রিডিমশন মনে আছে? জি ফরক্লোজার হচ্ছে মামলা করে বন্ধক গ্রহীতা, ওইটা আর রিডিমশন করে বন্ধক দাতা। বন্ধকদাতা। আচ্ছা। সেলফ প্র্যাকটিসের এক চলে আসে আমরা এজেন্টে। দেখেন এজেন্ট, প্রতিনিধি এবং মালিক, এটা আমরা মোটামুটি বুঝি। যিনি মানে আমি একজনের নিয়োগ করছি কাজ বাজ করার জন্য, সে হচ্ছে আমার প্রতিনিধি। জি আর যিনি মালিক তাকে বলে প্রিন্সিপাল। প্রিন্সিপাল। চুক্তি আইনের 182 ধারায় এজেন্ট এবং মালিক প্রিন্সিপালকে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রতিনিধির অর্থ দেখেন যে ব্যক্তিকে অপর কোনো ব্যক্তির পক্ষে কাজ করার জন্য বা তৃতীয় পক্ষের সাথে লেনদেনের অন্য কোনো ব্যক্তির প্রতিনিধিত্ব করার জন্য নিয়োগ করা হয় সে ব্যক্তিকে কি বলে? এজেন্ট বলে। আর মালিক তো মোটামুটি আমরা জানি। প্রতিনিধিত্ব দেখেন এজেন্সি। মালিক এবং এজেন্টের মধ্যকার সম্পর্ক হলো কি? এজেন্সি। এজেন্সি। তো আমরা মালিক এবং প্রতিনিধি তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হচ্ছে এই সম্পর্কটাকে বলে এজেন্সি। এজেন্সি। শেষ করে দাও স্যার। আচ্ছা, প্রতিনিধিত্ব দেখেন মালিক এবং এজেন্টের মধ্যকার সম্পর্ক হলো এজেন্সি। প্রতিনিধি এবং মালিকের সম্পর্ক চুক্তির ভিত্তিতে হতে হবে, এটা একটা চুক্তিগত সম্পর্ক। প্রতিনিধিত্বের চুক্তি ব্যক্ত বা অব্যক্ত হতে পারে। দেখেন জি ব্যক্ত হইতে পারে, অব্যক্ত আবার ভাবে। মালিক কর্তৃক প্রতিনিধি নিযুক্ত হতে হবে। তারপরে যে ব্যক্তি প্রতিনিধি নিযুক্ত করেছে তার অবশ্যই যে কাজের জন্য সে প্রতিনিধি নিযুক্ত করেছে সেই কাজ করার আইনগত যোগ্যতা থাকতে হবে। মালিকের পক্ষে কার্য করার কর্তৃত্ব মালিক কর্তৃক প্রতিনিধিকে প্রদান করতে হবে। প্রতিনিধিত্ব চুক্তির ক্ষেত্রে প্রতিদান থাকার প্রয়োজন নেই। নাই। সে জায়গায় প্রতিদান থাকতেই হবে এমন কোনো কথা নেই। এখন আমরা চলে আসি যে প্রতিনিধি নিয়োগ দিতে পারে, হু মে এমপ্লয় এজেন্ট। সবাই তো পারে না ভাই। ক নাম্বারটা দেখেন, অবশ্যই সাবালক হতে হবে। জি সে যে আইনের অধীন উক্ত আইন অনুসারে তাকে সাবালক হতে হতে হবে। হবে। তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে। হতে হবে। প্রতিনিধি হওয়ার যোগ্যতা, তাহলে মালিক হওয়ার যোগ্যতা আমরা জানলাম জি যে সাবালক হতে হবে, এবং সুস্থ হতে হবে। এখন প্রতিনিধি হওয়ার যোগ্যতা যদি আমরা দেখি, প্রতিনিধি হওয়ার জন্য কোনো ব্যক্তিকে অবশ্যই সাবালক হতে হবে। সে যে আইনের অধীন উক্ত আইন অনুসারে তাকে সাবালক হতে হবে। একই যোগ্যতা দুইজনের একই। প্রতিদানের প্রয়োজন নাই, এটা দেখেন 185 ধারায় বলা হয়েছে প্রতিনিধি সৃষ্টির জন্য কোনো প্রতিদান প্রয়োজনীয় নয়। অর্থাৎ প্রতিনিধিত্বের চুক্তি হলো প্রতিদানবিহীন চুক্তির উদাহরণ। প্রতিদান না থাকলে এমন চুক্তি বৈধ এবং বলবৎ যোগ্য। প্রতিনিধির ক্ষমতা, প্রতিনিধির ক্ষমতা ব্যক্ত বা অব্যক্ত হতে পারে। তো ক্ষমতার পরিধি এগুলো অনেক কথা টথা আছে, আমরা একটা উদাহরণে আসি। দেখেন উদাহরণ, লন্ডনে বসবাসকারী খ চট্টগ্রামে তার বকেয়া কোনো ঋণ আদায় করার জন্য ক কে নিয়োগ দেয়। খ বাস করে কোথায়? লন্ডন। লন্ডনে। চট্টগ্রামে ঋণ আদায় করার জন্য, মানে চট্টগ্রামে সে একজনের কাছে টাকা পায়, করে বলছে যে ক তুমি, আমি যে আমি তো লন্ডনে আছি এই মুহূর্তে আসতে পারতেছি না, অমুক অমুকের কাছে আমার ঋণ আছে, তুমি এই ঋণটা নিয়ে আসো। উক্ত ঋণ আদায় করতে প্রয়োজনীয় আইনত প্রক্রিয়া ক গ্রহণ করতে পারে এবং সেটার জন্য বৈধ দায় মুক্তি প্রদান করতে পারে। ক আদায় করতে পারবে পারবে না বলেন, কারণ এখানে তো সেই এজেন্ট। কার এজেন্ট? ক্ষয়ের এজেন্ট। বুঝতে পারছেন? জি চলে আসেন জরুরি অবস্থায় এজেন্টের ক্ষমতা। এগুলা ধারা টারার প্রয়োজন নাই, উদাহরণে চলে আসি।
বিক্রয়ের জন্য এজেন্ট প্রয়োজন হলে কোনো মালামাল মেরামত করতে পারে। মাল যখন এজেন্টের ক্ষমতা দিছে যে তুমি এটা বিক্রি করো, তো এজেন্ট ইচ্ছা করলে বিক্রয়ের জন্য কি করতে পারে, প্রয়োজন হলে মালামাল মেরামত করতে মেরামত পারে। করতে পারে। ক চট্টগ্রামে ক্ষয়ের নিকট খাদ্য অর্পণ করে এই নির্দেশনা সহকারে যে সেগুলো তাৎক্ষণিকভাবে ঢাকায় গোয়াকে প্রেরণ করবে। খ উক্ত খাদ্য চট্টগ্রামে বিক্রয় করতে পারে যদি সেগুলো ঢাকায় পৌঁছানোর পূর্বেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। থাকে। এজেন্টে বলছে যে তুমি ঢাকা যাই দিয়ে আসো, জি। কিন্তু ঢাকায় যাই দিতে গেলে দেখা গেলো টানবির মতো পাকা পেঁপে, তাহলে এটা তো নষ্ট হয়ে যাবে। তাহলে পাকা পেঁপে সে বিক্রি করে ঢাকায় যেয়ে তারা কিনে দিতে পারে, হ্যাঁ। এটা তার ক্ষমতার মধ্যেই হয়। পড়ে। কিন্তু যে ক্ষেত্রে নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। নাই, তাহলে সেই ক্ষেত্রে যদি করে তাহলে আবার সেটা মানে কর্তৃত্ব বহির্ভূত ভাবে করেছে বলে বিবেচিত হবে। তো আইন মানেই অধিকাংশ ক্ষেত্রে কমন সেন্স, বুঝছেন যে। হ্যাঁ, তো 5 নাম্বার প্রশ্নটা দেখেন, যে ব্যক্তিকে অপর কোনো ব্যক্তির পক্ষে কাজ করার জন্য বা তৃতীয় পক্ষের সাথে লেনদেনে অন্য কোনো ব্যক্তির প্রতিনিধিত্ব করার জন্য নিয়োগ করা হয় সেই ব্যক্তিকে প্রতিনিধি বা এজেন্ট বলে। বলে না, সবচেয়ে বাংলাদেশে প্রচলিত যে অমুক হলে এর এজেন্ট, র এর এজেন্ট। আমাদের পিনাকি হ্যাঁ। বলতেছে র এর এজেন্ট। আচ্ছা দেখেন, তো 12 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ, মাত্রই পড়লাম। হুম। আমরা পড়ে আসি উপপ্রতিনিধি। জমির ক্ষেত্রে বলে কোরফাপত্তন, মনে আছে? জি স্যার। উপপ্রতিনিধি মানে হলো প্রতিনিধি দিছি সে আবার আর একজন নিয়োগ করছে, হ্যাঁ। এলো উপপ্রতিনিধি। তো কোরফাপত্তন নিষিদ্ধ মনে আছে? 75 ক 81 ক 93। জি। উপপ্রতিনিধি বা সাব এজেন্ট, যে ক্ষেত্রে প্রতিনিধি অন্যকে কার্য অর্পণ করতে পারে না, হোয়েন এজেন্ট ক্যান নট ডেলিগেট। 190 ধারায় বলা হয়েছে প্রতিনিধি ব্যক্ত বা অব্যক্তভাবে যে সকল কার্য সে ব্যক্তিগতভাবে সম্পাদন করার জন্য দায়িত্ব নিয়েছে সে সকল কার্য সম্পাদন করার জন্য একজন প্রতিনিধি অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারে না। মানে একজন প্রতিনিধি আবার আরেকজনে নিয়োগ করতে পারে না। 190 ধারা অনুসারে দুইটি ক্ষেত্রে একজন প্রতিনিধি অন্য একজন ব্যক্তিকে সাব এজেন্ট হিসেবে নিয়োগ দিতে পারে, তবে দুইটা ক্ষেত্রে পারবে, এটা মনে রাখতে হবে। যে ক্ষেত্রে ব্যবসায়ের সাধারণ নীতি অনুসারে একজন সাব এজেন্ট নিয়োগ করা যেতে পারে, ব্যবসায়ের নীতি অনুসারে যে একজন সাব এজেন্ট নিয়োগ করা যেতে পারে, বা যে ক্ষেত্রে প্রতিনিধিত্বের প্রকৃতির কারণে অবশ্যই একজন সাব এজেন্ট নিয়োগ করতে হবে। যে ক্ষেত্রে এটা এমন নেচারেরই যে একজন সাব এজেন্ট নিয়োগ না করলে হচ্ছে না। হচ্ছে। তো জেনে রাখা ভালো, দেখেন সাব এজেন্টের কাজের জন্য এজেন্ট মালিকের নিকট দায়ী। সাব এজেন্টে নিয়োগ দিচ্ছে তো এজেন্ট, জি। তাহলে এজেন্ট এই কাজের জন্য দায়ী হবে কার কাছে? মালিকের কাছে। সাব এজেন্টের কাজের জন্য এজেন্টের নিকট দায়ী, কিন্তু প্রতারণা বা স্বেচ্ছামূলক ভুল ব্যতীত মালিকের নিকট দায়ী নয়। যদি প্রতারণা বা স্বেচ্ছামূলক ভুল না করে সাব এজেন্ট, তাহলে আবার সে দায়ী না। 2, 3 নাম্বারটা 3টে স্টার দেন। এগুলা বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্ন আসে তো, ল্যাটিন ম্যাক্সিম আকারে। ডেলিগেটাস নন পোটেস্ট ডেলিগেয়ার, কত ধারা? 190। 5 নাম্বার দেখেন, যে এমন কোন ব্যক্তি যিনি এজেন্টের কাজে মূল এজেন্ট কর্তৃক নিযুক্ত হন এবং তার নিয়ন্ত্রণাধীন কাজ করে তিনি হলো কি? সাব এজেন্ট। সাব এজেন্ট। 8, সাব এজেন্ট তার কাজের জন্য এজেন্টের নিকট দায়ী, কিন্তু প্রতারণা স্বেচ্ছা প্রণোদিত ভুল ব্যতি রেখে মালিকের নিকট দায়ী নন। উক্তিটি কি? সত্য। সত্য। তানভীর আলম খান, তো খান খান আপনারা তো বিচারক বানানোর জন্য বসে আছে, খালি আপনি ইচ্ছা করতেছেন না। দেখেন 13 নম্বর প্রশ্নটা দেখেন, ক তার আইনজীবী খ কে তার ভূ সম্পত্তি নিলামে বিক্রি করার এবং একজন নিলামকারী নিয়োগের নির্দেশ দেয়। খ বিক্রয় পরিচালনার উদ্দেশ্যে নিলামকারী গ কে মনোনীত করে। এই ক্ষেত্রে গ হলো ক এর এজেন্ট রূপে গণ্য হবে। 13, 14, 15 অনুমোদনে আসেন, রেটিফিকেশন। অনুমোদন শব্দের অর্থ হলো, দেখেন চুক্তি আইনের 196 থেকে 200 ধারা পর্যন্ত অনুমোদন নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে করা হয়েছে এমন কোনো কার্য বৈধ বলে নিশ্চিত করা বা অনুমোদন দেওয়া, যে কাজটা করা হয়েছে সেটা অনুমোদন দেওয়া। ধরেন একজন নাবালকের সম্পত্তি তার অভিভাবক নাবালক থাকাকালে তার অভিভাবক হস্তান্তর করছে,
তাহলে নাবালক যখন সাবালক হলো, সে অনুমোদন দিচ্ছে যে না, আমার পিতা যা করছে ঠিকঠাক করছে। আছে। ও। এটা হলো অনুমোদন। বুঝছেন? জি। মানে যেটা করে ফেলছেন, প্রথমে অনুমতি নেন নাই, পরে সেটারে অনুমোদন বৈধ দেওয়া সাব্যস্ত। হচ্ছে। যার কর্তৃত্ব ব্যতি রেখে তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কার্য করলে এমন কার্য 196 ধারায় অনুমোদন দিতে। এই যে অনুমোদনের আমাদের সাম্প্রতিক সময়ের একটা উদাহরণ দেই, মজার কথা, সেটা হলো যে সেনাবাহিনীর 15 জন অফিসার, তাদেরকে সেনা সদর থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো যে তারা, আমরা জনগণের সাথে আছি, তারা আমাদের সেনা সদরে আছে, জি। অমুক জায়গায় আছে। তো তার মানে তাদের ভিতরে একটা বিষয় হয়েছে যে এই যে যে আপনার আমাদের যে বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, জি। আইন সংশোধন করলো যে তাদেরকে এই প্রচলিত কারাগারে আনা লাগবে না, তারা গ্রেফতার দেখাইয়ে সেনাবাহিনীর অমুক জায়গায় থাকবে, মানে যে জায়গা আছে ওই জায়গায় একটা কারাগার। জি। তার মানে তাদেরকে এই জায়গায় আনার ক্ষমতা এদের নাই। নাই। বিনিময় কি করলো? যে অনুমোদন দিতে হবে, ওই অনুমোদন, কাজ আইন করতে দিয়ে দিল যে ওইটাই হলো ওই জায়গা। কারাগার। অনুমোদন। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। অনুমোদন অনুমোদন দিয়ে দিছে যে ঠিক আছে। মানে তো নিজের মান সম্মান বাঁচালো। হ্যাঁ, প্যান্ট ভিজে তো গেছে এই বলে। জন্য বিষয়টা হলো যে ওই যে গতকাল প্রথম আলোই আবার ওই নিউজ সরাই ফেলছে, আমি শেয়ার করছি, এখন দেখি যে লিঙ্ক আনএভেলেবল। তো বিষয়টা হলো এরকম যে আপনি বার কাউন্সিলের পরীক্ষার্থী, আপনি বার কাউন্সিলে বলে দিচ্ছেন যে আমার পরীক্ষায় এই প্রশ্ন যেন আসে, ঠিক আছে, জি। এবং বার কাউন্সিল সেটা অনুমোদন দিচ্ছে। দিচ্ছে, এটাই হলো রেটিফিকেশন। দেখেন, এমন অনুমোদন প্রকাশ্য বা অপ্রকাশ্য হতে পারে। এই যে এই জায়গা হচ্ছে অপ্রকাশ্য, এই যে ঘটনার কথা বললাম, তবে বৈধ অনুমোদনের জন্য ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। তো যাই হোক, এই হলো। তবে আইন নিষিদ্ধ কাজ আবার অনুমোদন করা যাবে না ভাই, যে কাজটা আইনে নিষিদ্ধ সেই কাজ আপনি অনুমোদন করতে পারবেন না। বুঝতে পারছেন? তারপরে কাজ আচ্ছা, করতে হবে। এখন অনুমোদন ব্যক্ত বা অব্যক্ত হতে পারে। আমরা উদাহরণে চলে আসি যে ক ক্ষমতা ব্যতি রেখে ক্ষয়ের জন্য মাল ক্রয় করে, পরবর্তীতে খ উক্ত নিজের মাল হিসেবে গ এর নিকট বিক্রি করে। এক্ষেত্রে ক্ষয়ের আচরণ বা কার্য নির্দেশ করে কয়ের দ্বারা ক্ষয়ের জন্য পূরণ করা বা পণ্য ক্রয় করা, খ কি করেছে? অনুমোদন করেছে। ক্ষয়ের অনুমোদন ব্যতীত ক ক্ষয়ের অর্থ গ কে ধার প্রদান করে, পরবর্তীতে খ উক্ত অর্থের সুদ গ এর নিকট হতে আদায় করে। যেহেতু সুদ আদায় করছে, তার মানে ওই যে যে টাকাটা দিছে সে অনুমোদন করে দিছে। কাজের দ্বারা। হ্যাঁ, খ ক এর কার্য অনুমোদন করেছে বলে গণ্য হবে। তো আমরা সেলফ প্র্যাকটিসের 2, আমরা চলে আসি এজেন্টের পরিসমাপ্তি। এটা একটু ইম্পর্টেন্ট, 201 ধারা। চুক্তি আইনের 201 ধারা অনুসারে নিম্নলিখিত কারণে এজেন্সির পরিসমাপ্তি হতে পারে। এজেন্সির পরিসমাপ্তি, সরি নট এজেন্ট, মালিক এজেন্টের ক্ষমতা প্রত্যাহার করে নিলে। মালিক যদি বলে যে তুমি আর আমার এজেন্ট নাই, এজেন্ট এজেন্সির কাজ পরিহার করে নিলে। এজেন্টও যদি বলে যে আমি আপনার সাথে আর কাজ করতে নাই। এজেন্সির কাজ সম্পূর্ণ হলে, যে উদ্দেশ্যে এজেন্সিটা গঠন করা হয়েছিল সেই উদ্দেশ্য যদি পরিপূর্ণ হয়ে যায়। হয়, মালিক বা এজেন্টের মধ্যকার কারো মৃত্যু হলে বা অপ্রকৃতিস্থ হলে, এটা গুরুত্বপূর্ণ, মালিক বা এজেন্টের মধ্যকার কারো যদি মৃত্যু হয় বা কেউ যদি কি হয়, অপ্রকৃতিস্থ হয়, আর মালিক দেউলিয়া হলে, বাই দ্য প্রিন্সিপাল বিং অ্যাডজুডিকেটেড অ্যাজ ইনসলভেন্ট, যদি দেউলিয়া হয়ে যায়, তো মালিক দেওয়া হলে, এজেন্ট দেউলিয়া হলে না, কে দেউলিয়া হলে? মালিক। মালিক। এখানে দেখেন, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী নিম্নের কোনটি এজেন্সির কারণ নয়, এজেন্সির সমাপ্তির কারণ নয়? মালিক মারা গেলে, এজেন্ট মারা গেলে, মালিক অপ্রতিষ্ঠ হলে, এজেন্ট দেউলিয়া হলে, কে দেউলিয়া হলে? এজেন্ট দেউলিয়া হলে। দেখছেন, জি। এটা কারণ নয়, কিন্তু যদি মালিক দেউলিয়া হতো তাহলে তো তাহলে সমাপ্তি হয়ে যেত। তো এটা গুরুত্বপূর্ণ। এজেন্ট প্রত্যাহার, সাব এজেন্টের অপসারণ, যে সকল ক্ষেত্রে এজেন্সি পরিসমাপ্তি করতে পারে না, তো এইগুলা মোটামুটি এমনি দেখে নিয়েন। 5 নাম্বার প্রশ্ন, 5, সেলফ প্র্যাকটিসের 5 জি। বুঝছেন। জি। এরপর এখানে মোটামুটি যে 11 নাম্বার প্রশ্নটা দেখেন, 11, এজেন্সি মালিক কর্তৃক প্রত্যাহার বা এজেন্ট কর্তৃক পরিত্যাগের জন্য নোটিশ না দিয়ে প্রত্যাহার বা পরিত্যাগ করলে লোকসান হলে ক্ষতিপূরণ দিতে হবে। দিতে হবে। যদি লোকসান হয় তাহলে ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে। দিতে হবে। 14 নাম্বার দেখেন, সাব এজেন্টের ক্ষমতা অবসান হয় যখন
এজেন্টের ক্ষমতার অবসান হয়, মানে এজেন্টেরই যদি ক্ষমতা না থাকে তাহলে তো সাব এজেন্ট কেমনে থাকবে? জি। আর যে সকল কারণে এজেন্টের ক্ষমতা প্রত্যাহার হয় সে সকল ক্ষেত্রে। 15 নাম্বার, একজন সাব এজেন্ট নিম্নলিখিত কোন কারণে মালিকের নিকট দায়ী হতে পারে? ইচ্ছাধীন ভুল বা প্রতারণা। প্রতারণা। আর এই জায়গায় অনেক দামড়া দামড়া প্রশ্ন আছে, এগুলো দরকার নাই, এগুলো আসবে না। 19 নাম্বার প্রশ্নটা দেখেন, 19 নাম্বার, গয়ের নিকট হতে 1000 টাকা আদায় করার জন্য ক খকে নিয়োগ দেয়। জি। গয়ের নিকট হতে ক্ষয়ের অসদাচরণের কারণে অর্থ আদায় হয়নি, এই ক্ষেত্রে খ পারিতোষিক পাওয়ার অধিকারী হবে না এবং অবশ্যই ক্ষতি অবশ্যই পূরণ করবে। ঘরে নিয়োগ দিছে যে তুমি আদায় করো, জি। তো সে অসদাচরণের জন্য অর্থ আদায় হয় নাই, তাহলে সে তো কোনো প্রকার কিছু পাবে না এবং উল্টো ক্ষতিপূরণের জন্য দায়ী হবে। জি। 24, 28, শেষ চুক্তি। 29 দেখেন, এক্স 500 ভেড়া ক্রয়ের জন্য ওয়াইকে ক্ষমতা অর্পণ করলো, বলছে তুমি ভেড়া ক্রয় করবা কয়টা? 500টা। ওই একই অঙ্কের 6000 টাকায় 500 ভেড়া এবং 200 ছাগল ক্রয় করলো। এক্স সমগ্র কারবার প্রত্যাখ্যান করতে পারবে, কারণ ব্যাখ্যা দেখেন 228 দ্বারা বিধান করা হয়েছে যে ক্ষেত্রে প্রতিনিধির কার্য তার অনুমোদিত ক্ষমতার অতিরিক্ত এবং এমন অতিরিক্ত ক্ষমতা বহির্ভূত কার্য অনুমোদিত কার্য হতে পৃথকযোগ্য না, উক্ত ক্ষেত্রে প্রতিনিধির এমন কার্যের জন্য মালিক দায়ী থাকবে না। না। তো তারে বলছে 500 ভেড়া, তুমি 500 ভেড়া কিনবা, অন্য কিছু করছো কেন সাথে? তার মানে ওই 500 ভেড়া ছাড়া বাকি ওই যে যে 200 ছাগল কিনছে, এই ছাগলের টাকা কিন্তু মালিক দিবে না। দিবে না। আমাদের এক স্যার ক্লাস নিতে এসে বলতেন যে আমি কতগুলো ভেড়াকে পড়াইতে এসেছি, ছাগল ভেড়া, এই ভেড়া দেখে আমাদের মনে পড়লো ভেড়ার কথা। আচ্ছা দেখেন, ওই যে কাজী মাহফুজুল হক সুপন, দেখেন তো, ক্ষয়ের জাহাজের ক্যাপ্টেন হিসেবে ক লেডিং বিলে উল্লেখিত মাল জাহাজে উঠাবার পূর্বে বা মাল বুঝে না পেয়ে ওই বিলে স্বাক্ষর করে, জি। বুঝে না পাওয়ার আগেই স্বাক্ষর করে। খ এবং মালের ভুয়া প্রেরকের মধ্যকার বিলটি বাতিল। মালিকের কাজ বা কারবার পরিচালনা করলে এজেন্ট যদি মিথ্যা বিবরণ দেয় বা প্রতারণা করে তবে এজেন্ট কর্তৃক সম্পাদিত চুক্তিতে এইরূপ প্রভাবিত করে যেন মালিক স্বয়ং উক্ত মিথ্যা বিবরণ দিয়েছে বা প্রতারণা করেছে, এই কারণে উক্ত চুক্তিটি কি হবে? বাতিল হবে। বাতিল হবে। তো এই ছিল চুক্তি আইন। ভাই চুক্তি আইন আসলে খুবই একটা, মানে আমার নিজের কাছেই একটা অপছন্দের সাবজেক্ট। তো তারপরেও এখানে বেশ অনেকগুলা ধারা, মানে এত ধারার জন্য এক দুইটা প্রশ্ন আসবে, পরিশ্রম অনেক। তবে আমরা এই জায়গা মোটামুটি যা পড়ছি, ওই যে ডক্ট্রিন অফ ফার্স্টেশন, সুপারভেনিং ইম্পসিবিলিটি, এই টাইপের বা অন্যান্য যা আছে যে কোন চুক্তিতে 3টা পক্ষ, এইগুলো আপনি জাস্ট বারবার দেখে যাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, হতাশার কিছু নাই, আমরা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে চুক্তি আইন এই পর্যন্তই। আগামীকালও সকালে আছে কিনা আমি রাতে জানাবো, ঠিক আছে? রাতে জানাবো, রাতে জানাইলে তাহলে আমরা সকালে পড়লে পড়াটা আগাবে, ওই ইটি শেষ করে ফেলবো এরপরে, আর খুব বেশি নাই, চুক্তি আইন শেষ, এখন ঐচ্ছিক বিষয় শুরু হবে দেখেন। আর এই আইনগুলো পড়ে টেকনিক্যালি মজা পাওয়া যাবে, এই চুক্তি আইনের মতো মেরে মেরে না। বাংলা মোকদ্দমা। হ্যাঁ হ্যাঁ, মামলা মোকদ্দমা সংক্রান্ত। তো এই আর কি। রিটেনের সময় একটা কিন্তু